একটি নিঃসঙ্গ রাত। স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার একটা আলিঙ্গন দরকার। আমি আপনাকে আমারটা দিতে পারি। এগুলিই ছিল প্রথম শব্দ যা ছোট্ট লুনা সেদিন রাতে ফিসফিস করে বলেছিল, যেদিন সবকিছু শুরু হয়েছিল। কিন্তু সেই মুহূর্তটি আসার আগে পৃথিবী শীতল লাগছিল, বৃষ্টি স্বাভাবিকের চেয়েও তীক্ষ্ণ মনে হচ্ছিল, এবং শহরের রাস্তাগুলিতে যেন কারোই নিচে তাকানোর সময় ছিল না একটি শিশুর দিকে, যে তাদের হাঁটু পর্যন্ত পৌঁছায় না। এটি ইন্সপায়ার মোমেন্টস, যেখানে আমরা এমন সব গল্প বলি যা আমাদের মনে করিয়ে দেয় যে একটি কোলাহলপূর্ণ বিশ্বের মাঝেও কখনো কখনো শান্ততম কণ্ঠস্বরগুলি সবচেয়ে শক্তিশালী সত্য বহন করে। আজ রাতে আমি আপনাদের নিয়ে যেতে চাই শহরের পশ্চিম দিকের একটি বাস স্টপে, এমন একটি জায়গা যেখান দিয়ে বেশিরভাগ লোকই গাড়ি চালিয়ে চলে যায়, কিন্তু ম্লান হলুদ আলোয় অপেক্ষমান আত্মাদের কখনো লক্ষ্য করে না। এমন একটি জায়গা যেখানে একটি 4 বছরের মেয়ে সকলের চোখের আড়ালে থাকতে শিখেছিল, এবং যেখানে একজন পুরুষ, যিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী ছিলেন, কিন্তু সেই দিকগুলিতে নয় যা সত্যিই গুরুত্বপূর্ণ, তিনি তার হৃদয়কে আবার খুঁজে পেয়েছিলেন। এখন শুরু করা যাক। বাস স্টপের পরিবেশ ও লুনার পরিস্থিতি। তখন সন্ধ্যা 9টার একটু পরে, এমন একটি রাত যখন গুড়ি গুড়ি বৃষ্টি কখনোই পুরোপুরি থামে না। বৃষ্টি খুব জোরে পড়ছিল না, কিন্তু তা সবকিছুতে লেগেছিল, ফুটপাথে, বাসের বেঞ্চের ধাতুতে, এমনকি মানুষ যে বাতাস শ্বাস নিচ্ছিল তাতেও। কয়েকজন ক্লান্ত যাত্রী ছাতার নিচে দাঁড়িয়েছিল, প্রত্যেকেই নিজের জগতে মগ্ন, শুধু একটি গরম অ্যাপার্টমেন্টে ফেরার বা পথে রাতের খাবার তুলে নেওয়ার কথা ভাবছিল। এবং ঠিক সেখানেই বাস স্টপের একপাশে লুনা বসেছিল। সে ছিল ছোট, বেশিরভাগ 4 বছরের বয়সীর চেয়েও ছোট। সে তার হাঁটু বুকের সাথে চেপে ধরেছিল, একটি বিবর্ণ পুরনো স্কার্ফ তার ছোট্ট শরীরের সাথে শক্ত করে জড়িয়ে। এটিই ছিল তার মায়ের কাছ থেকে পাওয়া একমাত্র জিনিস, কাপড়ের একটি নরম টুকরো যার কিনারাগুলো ক্ষয়ে গেছিল, বহন করছিল মৃদু এবং পরিচিত কিছুর ক্ষীণ গন্ধ। সে এটিকে এমনভাবে ধরেছিল যেমন বেশিরভাগ শিশু রাতে ঘুমানোর সময় একটি স্টাফড পশু ধরে। লুনার জন্য এটিই ছিল পৃথিবীতে তার অবশিষ্ট থাকা একমাত্র উষ্ণ জিনিস। তার ব্যাকপ্যাকটি, যদি আপনি তাকে তা বলতে পারেন, ভেজা কংক্রিটের উপর তার পাশে হেলান দেওয়া ছিল। একটি ফিতা ছেঁড়া, জিপারটি প্রায় কাজ করত না, কিন্তু এটি তার সবকিছু ধরে রেখেছিল। একটি ভাঙা প্লাস্টিকের কাপ, একটি ভাঙা ক্রেয়ন, একজোড়া মোজা যা কেউ তাকে একবার দিয়েছিল, এবং বাসি রুটির একটি টুকরো যা সে পরের জন্য বাঁচিয়ে রেখেছিল, কারণ সে জানত না সে আবার কখন খেতে পাবে। অবহেলিত শৈশব। লোকেরা তার পাশ দিয়ে চলে যাচ্ছিল এমনভাবে যেন তারা ফুটপাথে পড়ে থাকা একটি ভুলে যাওয়া পাথরকে এড়িয়ে যাচ্ছে। নিষ্ঠুরভাবে নয়, ইচ্ছাকৃতভাবে নয়, কেবল না তাকিয়ে। একজন পেশাদার কোট পরা মহিলা সামান্য সরে গেলেন যেন তার লম্বা কোটের নিচের অংশটি শিশুটিকে স্পর্শ না করে। একদল কিশোর জোরে হেসে হেঁটে গেল। তাদের মধ্যে একজন না বুঝেই তার বুট দিয়ে লুনার ব্যাকপ্যাকে ধাক্কা দিল। হুইস্কির কড়া গন্ধযুক্ত এক লোক তার শ্বাস চেপে ধরে কিছু বিড়বিড় করল এবং তাকে বেঞ্চ থেকে সরে যেতে বলল। লুনা কথা বলল না, সে কাঁদল না। সে অনেক আগেই শিখেছিল যে কাঁদলে কেউ থামে না। সে কেবল তার স্কার্ফটি গলার চারপাশে আরও উঁচুতে টেনে নিল এবং রাস্তার আলোর দিকে তাকিয়ে রইল, যেন এমন কারোর জন্য অপেক্ষা করছে যে হয়তো কখনোই আসবে না। বেঞ্চের উপরের মেটাল ছাদে আলতো করে বৃষ্টি পড়ছিল। গাড়িগুলো অগভীর ডোবার মধ্য দিয়ে জল ছিটিয়ে যাচ্ছিল। শহরটি সবসময়ের মতোই গুঞ্জন করছিল, সজাগ এবং তার পায়ের কাছে একা বসে থাকা ছোট্ট মেয়েটির প্রতি অসচেতন। মাঝে মাঝে সে নিচে ঝুঁকে তার পেট ঘষত, যেন ভিতরের ব্যথাকে শান্ত করার চেষ্টা করছে। সে সেদিন সকালে মাত্র অর্ধেক একটি ক্র্যাকার খেয়েছিল, যখন একজন দয়ালু অপরিচিত একটি দোকানের বাইরে একটি ছোট্ট স্ন্যাক ফেলে দিয়েছিলেন। বাকিটা সে বাঁচিয়ে রেখেছিল যদি কালকে আরও খারাপ হয় সেই জন্য। ইথানের আগমন ও দুঃখের মেলবন্ধন। এবং তখনই ভারী পদশব্দ কাছে এলো। সেগুলো এমন কারো পদশব্দ মনে হয়নি যিনি তাড়াহুড়ো করছেন, বা হারিয়ে গেছেন, বা রাগান্বিত। সেগুলো ক্লান্ত লাগছিল, গভীরভাবে ক্লান্ত। এমন ক্লান্তি যা দীর্ঘ কর্মদিবসের চেয়েও অনেক বেশি ভারী জায়গা থেকে আসে। লুনা তার সেই বড় কালো চোখ দিয়ে উপরে তাকালো, যেগুলি সর্বদা কিছু না বলা কথায় ঝলমল করত। ঠিক তখনই সে তাকে দেখল। ইথান হেল, 40 বছর বয়সী, যার মুখ টেগ ম্যাগাজিন এবং ব্যবসায়িক সংবাদপত্রগুলিতে পরিচিত। এমন একজন মানুষ যিনি সাধারণত উদ্দেশ্য নিয়ে হাঁটেন,
যার একটি পরিষ্কার সময়সূচি এবং তার জন্য অপেক্ষমান হাজার হাজার না পড়া ইমেল থাকে। কিন্তু আজ রাতে তাকে এর কোনোটির মতোই লাগছিল না। তার স্যুট জ্যাকেটটি আলগাভাবে ঝুলেছিল, তার টাই অর্ধেক খোলা, তার চুল বৃষ্টিতে ভিজে স্যাঁতস্যাঁতে ছিল, এবং যখন সে বেঞ্চে নিজেকে নামালো তাকে এমন একজন ব্যক্তির মতো লাগছিল যে তার দুঃখ লুকানোর মতো সমস্ত জায়গা থেকে সবেমাত্র দৌড়ে এসেছে। সে প্রথমে লুনাকে দেখল না, সে কাউকেই দেখল না। সে সামনে ঝুঁকে কোনোই তার হাঁটুর ওপর রেখে তার হাতের তালু কপালে চাপল। তার কাঁধগুলি ওঠানামা করছিল, যা কেবল সাধারণ ক্লান্তি বলে মনে হচ্ছিল না। তাকে দেখে মনে হচ্ছিল একজন মানুষ নীরবে ভেঙে পড়ছেন, যাতে পৃথিবী শুনতে না পায়। অচেনা দয়া। বেশিরভাগ লোক তার দিকে একবার তাকালো, তারপর দ্রুত অন্যদিকে তাকালো। ধনী কিন্তু বিচলিত দেখতে একজন মানুষের কাছে কেউ যেতে চায়নি। মানুষ সেই আবেগগুলিকে ভয় পায় যা তারা বোঝে না। তারা জড়িয়ে যেতে ভয় পায়, তাই তারা কেবল তাকে নীরবে সেখানে বসে থাকতে দিল। কিন্তু লুনা, সে তাকে সাবধানে দেখল। তার কাঁপনের ধরনে এমন কিছু ছিল যা সে চিনতে পেরেছিল, এমন প্রকার কাঁপুনি যা ঠান্ডার জন্য নয়। সব কিছু বদলে যাওয়ার রাতে সে একবার তার মায়ের হাতে এটি দেখেছিল, যদিও সে কখনো কারণটি বুঝতে পারেনি। একটি বাস না থেমে পাশ দিয়ে চলে গেল। বাতাস দিক পরিবর্তন করল। লুনা তার স্কার্ফটি কাছে টেনে নিল, কিন্তু তার চোখ সেই মানুষটির ওপর স্থির রইল যার হৃদয় ভাঙা তাদের মধ্যবর্তী স্থানটিকে পূর্ণ করে দিয়েছিল। সে ইতস্তত করল। তার ছোট্ট আঙুলগুলি তার স্কার্ফের ক্ষয়গড়িয়ে যাওয়া প্রান্ত নিয়ে খেলছিল। সে সামান্য দুলে উঠল, এমন কিছু নিয়ে বিতর্ক করছিল যা তার বয়সের কারো পক্ষে সিদ্ধান্ত নেওয়া খুব বড় মনে হচ্ছিল। তারপর ধীরে ধীরে সে উঠে দাঁড়াল। তার পা সামান্য কাঁপছিল, তার পাতলা জুতোর নিচে কংক্রিটটি শীতল অনুভূত হচ্ছিল। সে একটি ছোট্ট পদক্ষেপ নিল সামনে, তারপর আরেকটি। বৃষ্টি তার চুলে লাগল, আলগা চুলগুলি ভারী করে তুলল। যখন সে বেঞ্চের প্রান্তে পৌঁছালো, সে তার সাহস সঞ্চয়ের চেষ্টা করে দুহাত দিয়ে তার স্কার্ফটি আঁকড়ে ধরল। মানুষটি তখনও তাকে লক্ষ্য করেনি। সে তার দিকে এমন কোমলতা নিয়ে তাকালো যা নিঃসঙ্গতাকে খুব ভালোভাবে বোঝে এমন একটি শিশুর মধ্যে থাকে। এবং তাদের দুজনেরই কারোরই জানার আগে যে তাদের জীবন কতটা পরিবর্তিত হতে চলেছে, লুনা একটি শ্বাস নিল এবং তার জগতে প্রবেশ করল। প্রথম আলাপ ও আলিঙ্গনের প্রস্তাব। লুনা সেখানে দীর্ঘ 1 সেকেন্ডের জন্য দাঁড়ালো, ছোট এবং অনিশ্চিত। বৃষ্টি তার চোখের পাতায় এসে জমছিল। ম্লান রাস্তার আলোর বিপরীতে তাকে প্রায় একটি ছায়ার মতো লাগছিল, এতই ছোট যে পৃথিবী পলক ফেললে তাকে হয়তো মিস করে যেতে পারত। কিন্তু সে পলক ফেলল না। সে সেই মানুষটির উপর চোখ রাখল যার দুঃখ পুরো বাসস্টপটিকে ভরিয়ে তুলেছিল। সে ধীরে ধীরে তার বাহু তুলল, যেন সে ভয় পেয়েছিল যে এই নড়াচড়া তাকে ভয় দেখাতে পারে। স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার একটি আলিঙ্গন দরকার। আমি আপনাকে আমারটা দিতে পারি যদি আপনি চান। তার কণ্ঠস্বর ছিল নরম, এমন নরম যা মানুষজনকে না বুঝেই ঝুঁকে পড়তে বাধ্য করে, এমন যা সততা বহন করে, কারণ এটি তখনও মিথ্যা বলতে শেখেনি। ইথান চমকে উঠল। সে তার মাথাটি সামান্য ঝাঁকালো যখন সে তার দৃষ্টি তুলে ধরল। প্রথমে তাকে বিভ্রান্ত দেখাচ্ছিল, যেন সে বুঝতে পারছে না তার কণ্ঠস্বর কোথা থেকে এলো। তারপর সে তাকে দেখল। একটি ছোট মেয়ে, ভেজা চুল, পাতলা জ্যাকেট, একটি স্কার্ফ যা স্মৃতি ছাড়া আর কিছু থেকে তাকে রক্ষা করার জন্য খুব পুরনো। এক মুহূর্তের জন্য সে কেবল তার দিকে তাকিয়েই থাকতে পারল। লুনা তার হাত নামিয়ে নিল না। সে দৌড়ে গেল না, সে তার চোখও নামাল না, যেমনটা অনেক শিশু প্রাপ্তবয়স্কদের অস্বস্তি অনুভব করলে করে থাকে। সে কেবল অপেক্ষা করল, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে একটি ছোট বাতিঘরের মতো। এমন উষ্ণতা সরবরাহ করছিল যা তার নিজের কাছেই খুব কম ছিল। ব্যথা ও ভাগ করে নেওয়া মুহূর্ত। ইথান কাঁপা কাঁপা গলায় শ্বাস ফেলল। তুমি কি আমার সাথে কথা বলছো? লুনা মাথা নাড়ল। তার হাত তখনও তার দিকে তুলে ধরা, তালু খোলা। বৃষ্টির মৃদু তাল আশ্রয়কেন্দ্রের ছাদে বাজাচ্ছিল। কিছু লোক অস্বস্তিকরভাবে নড়ে উঠল,
না দেখার ভান করল। শহরটি তাদের চারপাশে শ্বাস নিতে থাকল, কিন্তু সেই পুরুষ এবং শিশুটির মধ্যবর্তী স্থানটি যন্ত্রণাদায়কভাবে স্থির হয়ে গেল। ইথান তার বুড়ো আঙুল দিয়ে চোখের কোণ মুছল। সে বুঝতে পারছিল না এটি বৃষ্টি নাকি অশ্রু, হয়তো দুটোই। তুমি কেন আমাকে একটি আলিঙ্গন দিতে চাইছ? লুনা তার মাথা সামান্য কাত করল, যেন প্রশ্নটি তাকে বিভ্রান্ত করেছে। কারণ আপনাকে দেখে দুঃখী মনে হচ্ছে। এই সরলতা গভীরভাবে আঘাত করল। প্রাপ্তবয়স্করা তাদের ব্যথা ব্যাখ্যা এবং যুক্তির আভরণে মোড়ে রাখে, ভেবে যে এটি কষ্টকে ছোট করে তুলবে। শিশুরা তারা কেবল দেখে। ইথান তার গলার ঢেলাটা গিলতে চেষ্টা করল। সে আরও সোজা হয়ে বসতে চেষ্টা করল, সেই পালিশ করা ভাবটি ফিরিয়ে আনতে চেষ্টা করল যা সে বোর্ডরুমগুলিতে পরিধান করত, কিন্তু তার উপস্থিতি এটিকে অসম্ভব করে তুলল। সে আবার তার দিকে তাকাল, এবার সত্যিই তাকাল, লক্ষ্য করল কিভাবে তার জুতো ভিজে গেছে, কিভাবে তার হাঁটু কাঁপছে, কিভাবে সে প্রতিবার বাতাস বইলে তার স্কার্ফটিকে আরও কাছে টেনে নিচ্ছে। সে সামান্য নড়ল এবং তার পাশে বসার জন্য জায়গা করে দিল। তুমি চাইলে এখানে বসতে পারো। লুনার ব্যক্তিগত হাহাকার। লুনা আলতো করে তার হাত নামিয়ে বেঞ্চের উপর উঠে বসল, ঠিক কিনারে বসল, যেন সে খুব বেশি জায়গা নিতে চায় না। সে সরাসরি তার দিকে তাকাল না। সে সামনে তাকিয়ে রইল, তার ছোট্ট পাগুলি ভেজা ফুটপাতের ঠিক উপরে দুলছিল। ইথান আবার চেষ্টা করল। তুমি কি এখানে একা আছো? লুনা ধীরে ধীরে মাথা নাড়ল। তোমার মা বা বাবা কোথায়? সে তার স্কার্ফটি আরও শক্ত করে জড়িয়ে ধরল। মা চলে গেছেন। বাবাকে? আমি জানি না। শব্দগুলি শান্ত ছিল, সেই বয়সের একটি শিশুর জন্য খুব শান্ত। ইথান তার বুকে আরও একটি ব্যথা অনুভব করল। সে কি বলবে বুঝতে পারছিল না, তাই সে কেবল তার সাথে সেখানে বসে রইল। বৃষ্টি তাদের পিছনে একটি স্থির তাল বাজাচ্ছিল। এক মুহূর্ত পর লুনা তার পকেটে হাত দিল এবং তার স্কার্ফের একটি কোণা বের করে আলতো করে ইথানের হাতার জলের ফোঁটা মুছে দিল। বৃষ্টি ঠান্ডা, সে ফিসফিস করে বলল। আমি জানি, সে মৃদু স্বরে বলল। সে তখন ওপরের দিকে কাকাল। তার চোখ ছিল বড় এবং গোল, নিষ্পাপতা এবং আরও পুরনো কিছুর মিশ্রণে ভরা, এরকম রাতের মতো কোনো কিছু দ্বারা খোদাই করা কিছু। আপনি কি কাঁদছিলেন? সে জিজ্ঞাসা করল। ইথান জোরে শ্বাস নিল। শ্বাস ছাড়ার সময় কাঁপা কাঁপা শোনায়। হয়তো একটু। লুনা গুরুত্ব সহকারে মাথা নাড়ল, এমন কারোর মতো যে বিশ্বাস করে প্রতিটি অনুভূতিরই স্থান প্রাপ্য। ঠিক আছে, কখনো কখনো যখন আমি ভয় পাই আমিও কাঁদি। আপনি কি দেখে ভয় পাচ্ছেন? সে মৃদুভাবে জিজ্ঞাসা করল। ভয় ও দারিদ্র্যের চিত্র। সে সঙ্গে সঙ্গে উত্তর দিল না। সে রাস্তার অন্ধকার কোণটির দিকে তাকালো, যেখানে ছায়াগুলি খুব লম্বা মনে হচ্ছিল। তারপর সে তার পা উপরে তুলে ধরে এবং সেগুলিকে কাছে টেনে নিল। রাতকে, সে ফিসফিস করে বলল, আর জোরে কথা বলা মানুষদের এবং একা থাকাকে, আর যখন আমার পেট ব্যথা করে। ইথানের বুক শক্ত হয়ে গেল। সে দাতব্য অনুষ্ঠানে, স্কুল তহবিল সংগ্রহ অনুষ্ঠানে শিশুদের দেখেছে যারা ভরা থালা এবং গরম কোট নিয়ে হাসে, কিন্তু এই শিশুটি, এই ছোট্ট মেয়েটি, সে ভয় নিয়ে কথা বলছিল, যেন এটি এমন একটি সঙ্গী যাকে সে বহন করতে শিখেছে। সে আলতো করে তার ব্যাকপ্যাকের কিনারের দিকে হাত বাড়ালো। এটা কি তোমার? সে মাথা নাড়ল। আমার যা কিছু আছে। ইথাম জীর্ণ কাপড়, আলগা সুতো, কিভাবে এটি ঝুলে আছে, যেন ভেতরের ওজন বেশিরভাগই দুঃখ, সেদিকে তাকালো। বাড়ি সম্পর্কে কি? তোমার কি ঘুমানোর জন্য নিরাপদ কোনো জায়গা আছে? লুনা মাথা নাড়ল। আমি কখনো কখনো এখানে ঘুমাই, বা সিঁড়ির নিচে, বা দোকানের পিছনে, তবে শুধুমাত্র যখন জোরে কথা বলা লোকটি সেখানে না থাকে। ইথান ভ্রু কোচকালো। কোন লোক? লুনা তার চোখ নামালো। সে আমার কাছ থেকে জিনিসপত্র নিয়ে নেয়। সে চিৎকার করে। সে বলে আমি তার জায়গায় আছি, আমি তাকে পছন্দ করি না। সান্ত্বনা ও প্রতিজ্ঞা। সেই রাতে প্রথমবারের মতো ইথানের ভিতরে কিছু উষ্ণ এবং তীব্রভাবে জেগে উঠল। সে বিস্তারিত জানত না, তবে যথেষ্ট জানত। এই শিশুটি এমন একটি জগতে বাস করত যেখানে বিপদ গল্প বা শোবার সময়ের ভয়ের মধ্যে লুকিয়েছিল না। এটি প্রতি রাতে তার সামনে দাঁড়িয়ে থাকত, বাস্তব এবং উচ্চস্বরে।
সে আবার তার দিকে তাকালো এবং দেখল সে আসলে কতটা ছোট, কতটা ভঙ্গুর এবং কিভাবে এমনভাবে সাহসী যা একটি শিশুর হওয়া উচিত নয়। লুনা আলতো করে তার হাতায় টান দিল, তাকে তার চিন্তা থেকে বের করে আনল। আপনি কেন দুঃখী ছিলেন? সে জিজ্ঞেস করল। ইথান তার মুখ খুলল, তারপর বন্ধ করল। সে কিভাবে ব্যাখ্যা করবে? সে কিভাবে একটি 4 বছর বয়সী শিশুকে বলবে যে সে মাত্র হাসপাতাল থেকে বেরিয়ে এসেছে, যেখানে সে জানতে পেরেছে যে তার আর অবশিষ্ট থাকা একমাত্র পরিবারকে বাঁচানোর জন্য সে খুব দেরি করে ফেলেছে? কিভাবে সে সেই অপরাধবোধের বর্ণনা দেবে যা তাকে তাড়া করছে বোর্ডরুম, মিটিং ও আর্থিক প্রতিবেদনের জন্য একটি একক ফোন কলের চেয়ে, যা হয়তো একটি পার্থক্য গড়ে তুলত? দীর্ঘ এক মুহূর্ত পর সে মৃদুভাবে বলল, আমি আজ কাউকে হারিয়েছি। লুনা আলতো করে তার বাহুতে হেলান দিল, যেন একমাত্র সে যে উপায়ে সান্ত্বনা দিতে জানে সেতে স্বস্তি দিচ্ছে। আমি দুঃখিত। তার কণ্ঠে কোনো বিচার ছিল না, কোনো বিভ্রান্তি ছিল না, কেবল সহানুভূতি, বিশুদ্ধ এবং সরল। বাস ছেড়ে দেওয়া ও গভীরতা। ইথান আবার তার গলা শক্ত হয়ে যেতে অনুভব করল। একটি বাস স্টপে এসে দাঁড়ালো। উজ্জ্বল আলো গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দিয়ে কাটছিল। লোকেরা তাদের ছাতা এবং জিনিসপত্র নিয়ে এগিয়ে গেল, কিন্তু ইথান নড়ল না, লুনাও নড়ল না। দরজা খুলল, তারপর বন্ধ হলো এবং তাদের কেউই বাসে না উঠতেই বাসটি চলে গেল। লুনা তার দিকে তাকালো। আপনি কি এখানে আর কিছুক্ষণ থাকবেন? ইথান তার পাশে বিশ্রাম নেওয়া তার ছোট হাতের দিকে তাকালো। হ্যাঁ, সে ফিসফিস করে বলল, আমি থাকতে পারি। এবং সেই শান্ত বৃষ্টিতে ভেজা মুহূর্তে তাদের কেউই না জেনে যে কি শুরু হতে চলেছে তার ভার একটি সংযোগ তৈরি হয়েছিল। এমন সংযোগ যা জীবনকে এমনভাবে বদলে দেয় যা কেউ আশা করে না। বৃষ্টি কমে একটি মৃদু কুয়াশায় পরিণত হয়েছিল, এমন কুয়াশা যা আলোর মধ্য দিয়ে ছোট রূপালী সুতোর মতো ভেসে বেড়াচ্ছিল। রাত এখন আরও শান্ত লাগছিল, যেন শহর নিজেই সেই বাস বেঞ্চে ঘটে যাওয়া ভঙ্গুর মুহূর্তটি অনুভব করছিল। লুনা ইথানের কাছাকাছি রইল, তার ছোট কাঁধ মাঝামাঝে তার হাতায় আলতো করে ছুঁয়ে যাচ্ছিল যখনই সে কেঁপে উঠছিল। ইথান জানত না কেন সে এখনও উঠে যায়নি, সে জানত না কেন সে চলে যায়নি, যেমনটা সে সাধারণত করত যখন আবেগগুলি পৃষ্ঠভেদ করে আসার হুমকি দিত। কিন্তু সেই ছোট্ট মেয়েটি সম্পর্কে কিছু একটা, যেভাবে সে দ্বিধা ছাড়াই তার ওপর ভরসা করে তার দিকে ঝুঁকেছিল, তা তাকে সেখানেই গেঁথে রেখেছিল। ভীতিকর লোকটির মোকাবিলা। একটি গাড়ি একটি ডোবার মধ্য দিয়ে গেল এবং জলে ছিটকিনি লুনাকে চমকে দিল। সে তার স্কার্ফটি আরও শক্ত করে জড়িয়ে ধরল, তার গালের কাছে টেনে নিল যেন এটি তাকে ভয় দেখানো সব কিছু থেকে রক্ষা করতে পারে। ইথান আলতো করে তার কণ্ঠস্বর নামিয়ে আনল, তোমার কি ঠান্ডা লাগছে? লুনা মাথা নাড়ল, কিন্তু সে একবারও অভিযোগ করল না। সে তার চিবুক তার হাঁটুর উপর রাখল, তার বড় চোখ ভেজা রাস্তার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ তারা নীরবে বসে রইল। তারপর লুনা আবার কথা বলল, নরম এবং অনিশ্চিত, আপনি কি এখন চলে যাবেন? প্রশ্নটি অপ্রত্যাশিত শক্তিতে ইথানকে আঘাত করল। সে নিচে তাকালো এবং দেখল সে যে আশা লুকোনোর চেষ্টা করছিল। তার আঙুলগুলি সেই ক্ষুদ্র কম্পন যখন সে তার স্কার্ফের ক্ষয় হওয়া সুতোয় নাড়ছিল। সে নিজেকে হতাশার জন্য প্রস্তুত করছিল, কারণ জীবন তাকে এটাই আশা করতে শিখিয়েছিল। সে একটি শ্বাস নিল। এখন না। তুমি যদি চাও আমি থাকি, তবে না। লুনা মাথা নাড়ল এবং তার কাঁধগুলি সামান্য শিথিল হল, যেন সে নিজেকে আরেক মুহূর্তের জন্য নিরাপদ ভাবতে অনুমতি দিয়েছে। তখন সেই শব্দটি এলো, ভারী পদচ্ছপ, রাগে অস্পষ্ট একটি কণ্ঠস্বর, একটি বোতল ধাতব কিছুর সাথে ঠোকাঠুকির শব্দ। অ্যালকোহলের গন্ধ একটি ছায়ার মতো তার পিছনে ভেসে আসছিল। তার কণ্ঠস্বর কর্কশ এবং অপ্রীতিকর। আবার তুমি এসেছ? ইথানের প্রতিবাদ ও লুনার স্বস্তি। লুনা বেঞ্চের সাথে গুটিয়ে গেল, মাথা নিচু, তার ব্যাকপ্যাকের স্ট্র্যাপের চারপাশে তার হাত কাঁপছিল। ইথান ভ্রু কোচকাল। ওটাকে? লুনা ফিসফিস করে বলল, জোরে কথা বলা লোকটি। লোকটি লুনার দিকে ইঙ্গিত করল, আরও কাছে টলতে টলতে এলো। ওই জায়গাটা আমার। আমি তোমাকে বলেছিলাম এখানে বসতে না। তার কণ্ঠস্বর আরও জোরে, আরও তীক্ষ্ণ হল। তুমি আবার আমার জায়গা নিতে পারো ভাবো? সরে যাও। লুনা প্রতিটি কথায় চমকে উঠল, স্কার্ফটিকে এমনভাবে আঁকড়ে ধরল যেন এটি ছাড়া সে ভেঙে পড়তে পারে। ইথান ধীরে ধীরে উঠে দাঁড়াল, তার সামনে এসে দাঁড়াল।
তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু এর নিচে একটি ধার ছিল। সে তা লুকানোর চেষ্টা করল না। ওকে একা থাকতে দিন। লোকটি তার দিকে চোখ ছোট করে তাকালো। এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হল, তারপর ভ্যাংচি কাটল। তুমি কি ওর দেহরক্ষী? পেছনে কিছু পথচারী ঢিলে হয়ে গেল, হস্তক্ষেপ করবে কিনা তা নিয়ে অনিশ্চিত। বেশিরভাগই কেবল তাদের কাজে মন দিতে তাড়াহুড়ো করে চলে গেল। ইথান তার অবস্থান ধরে রাখল। সে কেবল একটি শিশু। লোকটি কঠোরভাবে হেসে উঠল। সে একটি উপদ্রব, সবসময় ভিক্ষা করে, সবসময় যেখানে তার বসা উচিত না সেখানে বসে থাকে। সে তার কাপা কাপা আঙুল দিয়ে লুনার দিকে ইঙ্গিত করল। ওর মাও ওর মতোই ছিল। ঝামেলা। শব্দগুলি লুনার ওপর একটি চপেটাঘাতের মতো আঘাত করল। সে নিজের মধ্যে গুটিয়ে গেল, চোখ শক্ত করে বন্ধ করল, যেন অদৃশ্য হওয়ার চেষ্টা করছে। ইথানের চোয়াল শক্ত হয়ে গেল। আপনার এখন চলে যাওয়া দরকার, সে সমানভাবে বলল। লোকটি তার শ্বাস চেপে ধরে কিছু বিড়বিড় করল, কিন্তু পেছনের দিকে টলতে টলতে চলে গেল। হাত নেড়ে অগ্রাহ্য করল। ঠিক আছে, ওই বাজে জায়গাটা রাখো, দেখি আমার তাতে কি আসে। সে চলে গেল, বিড়বিড় করতে করতে কোণার আশেপাশে অদৃশ্য হয়ে গেল। তার কণ্ঠস্বর রাতের মধ্যে মিলিয়ে গেল। ক্ষুধা ও খাবারের প্রস্তাব। ইথান ধীরে ধীরে লুনার দিকে ফিরে এলো। আবার বেঞ্চে নিজেকে নামালো। তুমি ঠিক আছো? লুনা আবছাভাবে মাথা নাড়ল, কিন্তু তার ঠোঁট কাঁপছিল। সে সবসময় চিৎকার করে। সে ফিসফিস করে বলল, কখনো কখনো সে আমার খাবার নিয়ে নেয় এবং ছুঁড়ে খেলে দেয়। সে বলে আমি সব কিছু নোংরা করে দিই। ইথান তার ভিতরে একটি আগুন নীরবে জ্বলতে অনুভব করল। লোকটির প্রতি রাগ নয়, যদিও সেটিও ছিল, কিন্তু এমন একটি বিশ্বের প্রতি রাগ যা একটি শিশুকে এত নিষ্ঠুরতা শোষণ করতে দেয় কারো হস্তক্ষেপ ছাড়াই। সে মৃদুভাবে বলল, তার তোমার সাথে এভাবে কথা বলা উচিত না। এর কোনো কিছুই তোমার দোষ নয়। লুনা তার দিকে পলক ফেলল। তাকে বিশ্বাস করবে কি না তা নিয়ে অনিশ্চিত। সে এতবার দোষারোপ শুনেছিল যে দয়া তার বিশ্বের বোঝার মধ্যে খাপ খায় না। তার পেট হঠাৎ গুঞ্জন করে উঠল, একটি শান্ত শব্দ যা নীরবতা ভেদ করে গেল। সে লজ্জায় দুহাত দিয়ে পেট ঢাকল। ইথান সঙ্গে সঙ্গে লক্ষ্য করল। তুমি শেষ কবে খেয়েছিলে? লুনা কাঁধ ঝাঁকালো। হয়তো সকালে, হয়তো গতকাল, আমি জানি না। সে নাটকীয়তা করছিল না, সে সত্যিই জানত না। ইথান উঠে দাঁড়ালো এবং একটি হাত বাড়িয়ে দিল। আমার সাথে এসো, চলো তোমাকে কিছু গরম খাবার এনে দিই। ডিনারের দিকে যাত্রা ও সামাজিক বাধা। লুনা দীর্ঘ 1 সেকেন্ডের জন্য তার হাতের দিকে তাকালো, ইতস্তত করল, যেন সে নিশ্চিত ছিল না যে তাকে অনুমতি দেওয়া হয়েছে কিনা। তারপর সে তার ছোট্ট আঙুলগুলি তার হাতের মধ্যে ঢুকিয়ে দিল। তার হাত ঠান্ডা লাগছিল, প্রায় ওজনহীন। সে তার অন্য হাত দিয়ে তার ব্যাকপ্যাকটি তুলে নিল। যখন তারা হাঁটতে শুরু করল, শহরের আলো ভেজা ফুটপাতে প্রতিফলিত হচ্ছিল। তারা একটি বন্ধ খবরের কাগজের স্টল, অ্যাপার্টমেন্টের জানালাগুলির একটি সারি যা মৃদুভাবে জ্বলছিল, উষ্ণ বাড়ির দিকে যাওয়া গাড়িগুলির দূরবর্তী গুঞ্জন পার হয়ে গেল। লুনা নীরবে তার পাশে হাঁটছিল, তার লম্বা পদক্ষেপের সাথে মেলাতে ছোট ছোট পদক্ষেপ নিচ্ছিল। মাঝে মাঝে সে চারপাশে তাকাতো, যেন জোরে কথা বলা লোকটি অনুসরণ করছে কিনা তা দেখছে। ইথান তার গতি কমালো। তোমাকে ভয় পেতে হবে না, আমি এখানে আছি। লুনা মাথা নাড়ল, উপরে তাকালো না। যখন আমি মানুষের সাথে কথা বলি তখন তারা চলে যায়। ইথানের হৃদয় শক্ত হয়ে গেল। আমি এখন কোথাও যাচ্ছি না। তার মুখের স্বস্তির একটি ঝলক দেখা গেল। আপনি কথা দিচ্ছেন? ইথান থামল। সে তার জীবনে কয়েক ডজন প্রতিশ্রুতি দিয়েছিল, চুক্তি, লেনদেন, লক্ষ লক্ষ মূল্যের চুক্তি, কিন্তু তাদের কোনোটি একজন শিশুর সহজ প্রশ্নের মতো ভারী লাগছিল না, যাকে বহুবার হতাশ করা হয়েছে। সে তার কণ্ঠস্বর নামিয়ে আনল। হ্যাঁ লুনা, আমি কথা দিচ্ছি। লুনার অনিচ্ছার কারণ। তারা ব্লকটির কোণে একটি ছোট খাবারের দোকানের আবছা আলোর দিকে হেঁটে গেল। এমন একটি জায়গা যা গরম রুটি এবং স্যুপের গন্ধে ভরা ছিল। এমন একটি জায়গা যা ঠান্ডা রাতের বিরুদ্ধে একটু আলো ধরে রেখেছিল। কিন্তু যখন তারা দরজায় পৌঁছালো, লুনার পদক্ষেপ ধীর হয়ে গেল। সে আলতো করে তার হাতায় টান দিল। তার চোখ উদ্বেগে বড় হয়ে গেল। সে ফিসফিস করে বলল, ভিতরের মহিলাটি, সে আমাকে পছন্দ করে না। এবং সেই ছোট্ট বাক্যের সাথে ইথান বুঝতে পারল সেই রাতটি তার জন্য কতটা কঠিন ছিল এবং এর আগে তার জীবনটি কতটা কঠিন ছিল। ইথান তার হাত ডিনারের দরজায় রেখে থামল। তার হাতায় সেই ক্ষুদ্র টান অনুভব করল। লুনা তার পাশে দাঁড়িয়েছিল। তার ছোট্ট আঙুলগুলি পুরানো স্কার্ফটিকে শক্ত করে আঁকড়ে ধরেছিল।
তার চোখ এমন ভয়ে বড় ছিল যা তার বয়সের একটি শিশুর হওয়া উচিত হয়নি। তার কণ্ঠস্বর তাদের পিছনের ট্রাফিকের গুঞ্জনের চেয়ে সামান্য উপরে উঠল। সে আমাকে পছন্দ করে না। ইথান সামান্য ঝুঁকে গেল যাতে সে তার মুখটি আরও ভালোভাবে দেখতে পারে। বৃষ্টি তার গালে ক্ষীণ দাগ ফেলেছিল, যা তার চোখের শান্ত উদ্বেগের সাথে মিশে গিয়েছিল। কেন নয়? সে তার জুতোর দিকে তাকালো, প্রান্তগুলি ভেজা এবং ক্ষয় হয়ে যাওয়া। আমি জানি না। সে বলে আমি গ্রাহকদের ভয় দেখাই। সে বলে আমি জায়গাটিকে খারাপ দেখাই। শব্দগুলি সহজভাবে বলা হয়েছিল, কিন্তু তারা এমন কারো ভার বহন করছিল যিনি প্রশ্ন করার আগে বহুবার সেগুলি শুনেছেন। অধিকার আদায়ের মুহূর্ত। ইথান তার ভিতরে কিছু মোচড় দিতে অনুভব করল, দুঃখ এবং শান্ত ক্ষোভের মিশ্রণ। কোনো ডিনারেরই উচিত নয় ক্ষুধার্ত হওয়ার জন্য একটি শিশুকে দূরে ঠেলে দেওয়া। কোনো প্রাপ্তবয়স্কেরই উচিত নয় একটি ছোট মেয়েকে এমন অনুভব করানো যে সে কেবল সেখানে দাঁড়িয়ে থাকলেই পৃথিবীকে নষ্ট করে দিচ্ছে। সে ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। আমার কাছাকাছি থাকো লুনা। সে মাথা নাড়ল। তার ব্যাকপ্যাকটি একটি ছোট ঢালের মতো বুকের সাথে টেনে নিল। যখন ইথান দরজা খুলল, গরম বাতাস বাইরে বেরিয়ে এলো, যা টোস্ট করা রুটি এবং স্যুপের গন্ধ বহন করছিল। এটি আরামদায়ক হওয়া উচিত ছিল, কিন্তু লুনা সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল। তার চোখ কাউন্টারের দিকে গেল, যেখানে 50-এর দশকের শেষের দিকে একজন মহিলা চওড়া কাঁধে এবং একটি কঠোর অভিব্যক্তি সহ না তাকিয়ে একটি ট্রে মুছছিলেন। মালিক। যে মুহূর্তে তার দৃষ্টি ওপরে উঠল এবং লুনার ওপর পড়ল, তার ঠোঁট শক্ত হয়ে গেল। আবার সে, মহিলাটি ফিসফিস করে বললেন, যদিও যথেষ্ট জোরে শোনা যাচ্ছিল, তুমি এখানে ঘোরাঘুরি করতে পারো না বাচ্চা। লুনা জমে গেল, ইথানের পাশে নিজেকে চেপে ধরল। ইথান তার কণ্ঠস্বর শান্ত কিন্তু দৃঢ় রাখল। শি ইজ উইথ মি। সে আমার সাথে আছে। উপসংহার। ডিনারের ভেতরে প্রবেশ। মালিক পলক ফেলল, হতবাক হয়ে গেল। তার চোখ লুনার ভেজা পোশাক থেকে ইথানের দামি স্যুট এবং পালিশ করা জুতোর দিকে ঘুরে গেল। তার মুখে স্বীকৃতি ফুটে উঠল, সহানুভূতির কারণে নয়, বরং সে অবশেষে লক্ষ্য করল যে শিশুটির পাশে থাকা লোকটি এমন কেউ নন যাকে সে সহজে সরিয়ে দিতে পারে না। ও, আমি বুঝতে পারিনি। সে কড়াভাবে বলল, ঠিক আছে, যদি সে আপনার সাথে থাকে তবে ঠিক আছে। তাকে টেবিলে ভিক্ষা করতে দেবেন না। কিছু গ্রাহক তা পছন্দ করে না। লুনা তার মাথা নিচু করল, যেন সে কিছু ভুল করেছে। ইথান অনুভব করল তার ছোট হাতটি আবার তার হাতায় শক্ত হয়ে উঠল। সে তার কাঁধে একটি আশ্বাসদায়ক হাত রাখল। আমরা কোনায় বসব, ঠিক আছে? মালিক মাথা নাড়ল, ইতিমধ্যেই মুখ ফিরিয়ে নিচ্ছে। ইথান লুনাকে জানালার কাছে একটি ছোট বুথের দিকে নিয়ে গেল, অন্য গ্রাহকদের ভিড় থেকে দূরে। সে ধীরে ধীরে আসনে উঠে বসল। তার সরু পাগুলি মেঝের উপরে ঝুলছিল। সে আরাম করতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চিত ছিল। একজন তরুণী ওয়েট্রেস কাছে এলো, মায়া, 20 বছরের বেশি হবে না। সে সঙ্গে সঙ্গে লুনাকে চিনতে পারল। তার অভিব্যক্তি নরম হল। আমি তোমাকে কয়েকদিন দেখিনি, সে আলতো করে ফিসফিস করে বলল। লুনা নিচু তাকালো, বিব্রত। মহিলাটি বলেছিল, আমার আর ফিরে আসা উচিত নয়। মায়া মালিকের দিকে ভ্রু কোচকালো, তারপর আরও কাছে ঝুঁকে এলো। চিন্তা করো না মিষ্টি সোনা, তুমি ঠিক আছো। তুমি কি খেতে চাও? লুনা উত্তর দেওয়ার জন্য মুখ খুলল, কিন্তু তারপর ইতস্তত হল। তার চোখ ইথানের দিকে গেল। আমি কি যে কোনো কিছু খেতে পারি? ইথান তার ভিতরে কিছু ভেঙে যেতে অনুভব করল। হ্যাঁ, মেনুতে যা আছে তার যে কোনো কিছু। মায়া হাসল, লুনার দিকে ঘুরে গেল। স্যুপ এবং একটা গ্রিল চিজ কেমন হবে? লুনা দ্রুত মাথা নাড়ল, প্রায় খুব দ্রুত, যেন সে আর 1 সেকেন্ড অপেক্ষা করলে অফারটি হারিয়ে ফেলবে ভয় পাচ্ছিল। অর্ডার দিতে গেলে মাথা নাড়তে লাগল। লুনা তার হাত টেবিলে রাখল, তার আঙুলগুলি আলতো করে কাঠের শস্যের উপর বুলিয়ে গেল। তার পেট আবার গুঞ্জন করে উঠল, এবার আরও জোরে। সে লজ্জায় 2 হাত দিয়ে পেট ঢাকল। এটা লুকানোর দরকার নেই, ইথান মৃদুভাবে বলল। তোমার খিদে পেয়েছে। বেশ। লুনা এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো, আর তার চোখে ছিল কৃতজ্ঞতা মেশানো অবিশ্বাস। মাঝে মাঝে আমি কেবল তখনই খেতে পাই যখন ভালো মানুষজন ময়লার ক্যানগুলোর কাছে খাবার ফেলে যায়, কিন্তু আমাকে দ্রুত হতে হয়, না হলে অন্য লোকেরা নিয়ে নেয়। ইথানের বুকে তীব্র ব্যথা অনুভব হলো। খাবারের জন্য তোমার লড়াই করার কথা নয় লুনা। সে এমনভাবে কাঁধ ঝাঁকালো যেন সে আগেই মেনে নিয়েছে যে জীবন এমন সব কিছুর উপর ভিত্তি করে তৈরি যা তাকে সহ্য করতে হতো না। নিজেকে অন্যমনস্ক করার জন্য সে স্কার্ফটি কোলে টেনে নিল এবং এর কিনারা মসৃণ করল। তার আঙুলগুলো ধীরে ধীরে
আলতো করে নড়ছিল, যেন সে কোনো পবিত্র জিনিস স্পর্শ করছে। তুমি স্কার্ফটাকে খুব ভালোবাসো? ইথান ফিসফিস করে বলল। লুনা মাথা নেড়ে বলল, মা আমাকে এটা দিয়েছিলেন। যখন আমাদের কাছে কম্বল ছিল না, তখন রাতে তিনি এটা আমাকে জড়িয়ে দিতেন। তিনি বলতেন, স্কার্ফটা জাদু, এটা ঠান্ডা দূর করে এবং দুঃস্বপ্নও তাড়ায়। ইথান দেখল তার বৃদ্ধাঙ্গুলটি কেমন আলতো করে পুরনো সেলাইয়ের ওপর বুলিয়ে যাচ্ছিল। কাপড়টা জীর্ণ দেখাচ্ছিল, বছরের পর বছর ব্যবহারের কারণে পাতলা হয়ে গিয়েছিল, কিন্তু লুনা সেটিকে তার সবচেয়ে মূল্যবান জিনিসটির মতো ধরে রেখেছিল। তোমার মা সম্পর্কে আমাকে কিছু বলতে পারো? সে আলতো করে জানতে চাইল। লুনা পলক ফেলল, তার চোখের পাতাগুলো সামান্য কাঁপছিল। সে সুন্দর ছিল, আর যখন আমার চুল আছড়ে দিত তখন গান গাইত, তবে কেবল যেই দিন সে ক্লান্ত থাকত না। সে একটু থামল, ধরে রাখার মতো যথেষ্ট ছোট স্মৃতিগুলো খুঁজছিল। সে অনেক কাজ করত, জায়গা পরিষ্কার করত, ভারী ব্যাগ বইত। মাঝে মাঝে সে না খেয়ে থাকত, যাতে আমি খেতে পারি। তার কণ্ঠস্বর আরও নরম হয়ে এলো। একদিন রাতে সে আর ঘুম থেকে ওঠেনি। আমি তাকে ঝাঁকাতে চেষ্টা করলাম, কিন্তু সে নড়ল না। এরপর লোক এলো এবং আমাকে বলল ঘর ছেড়ে যেতে হবে। তারা তাকে চাকাওয়ালা একটি বিছানায় শুইয়ে দিল এবং একটা কম্বল দিয়ে মুড়ে দিল। আমি তাদের অনুসরণ করতে চেষ্টা করলাম, কিন্তু কেউ একজন দরজা বন্ধ করে দিল। তার কথাগুলো ছিল সরল, তার হৃদয়ের কষ্ট ছিল না। ইথান তার গভীরে সেই ভার অনুভব করল, যা কর্পোরেট জগৎ থেকে বয়ে আনা যে কোনো কিছুর চেয়ে ভারী ছিল। এরপর তুমি কোথায় গেলে? সে মৃদু স্বরে জিজ্ঞাসা করল। লুনা কাঁধ ঝাঁকালো। আমি হেঁটেছিলাম, তাকে খুঁজে বের করতে চেষ্টা করেছিলাম। সূর্য ওঠা পর্যন্ত দরজার কাছে অপেক্ষা করেছিলাম, কিন্তু কেউ আমার কাছে ফিরে আসেনি। তাই আমি বাস স্টপে গেলাম, তারপর ট্রেনের জায়গায়, তারপর আবার বাস স্টপে। আমার ওটা ভালো লাগে। বৃষ্টির আওয়াজ জোরালো, তবে এটা আমাকে ঘুমোতে সাহায্য করে। ইথান কিছু বলার আগেই মায়া খাবার নিয়ে ফিরে এলো এবং লুনার সামনে গরম স্যুপের বাটিটি রাখল। সাবধানে, গরম আছে। লুনার চোখ বড় হয়ে গেল। সে 2 হাত দিয়ে চামচটি তুলে নিল, যেন এটি ভঙ্গুর কোনো জিনিস। তার প্রথম চুমুকটি ছিল ধীর, তারপর দ্রুত, তারপর আরও দ্রুত। তবুও সে এমন কারো সংকল্প নিয়ে খাচ্ছিল যে জানে না তার পরের খাবার কখন আসবে। মায়া নিঃশব্দে টেবিলে একটি ছোট ব্যাগ রাখল। ভেতরে কিছু অতিরিক্ত ডিনার রোল ছিল। সে পরে খাবার জন্য ইথানের দিকে চোখ টিপল। লুনা মাঝপথে থমকে গেল, রোলগুলোর দিকে, যেন সে রত্ন দেখছে। ইথান আলতো করে হাসল। ঠিক আছে, ওগুলো তোমার। লুনার কাঁধ শিথিল হল। সে একটি রোলের দিকে হাত বাড়ালো, সেটিকে এমনভাবে ধরে রাখল যেন সে সেটিকে রক্ষা করতে চায়। কয়েক মিনিট খাওয়ার পর সে ফিসফিস করে কিছু বলল, যা প্রায় শোনা যাচ্ছিল না। মা বলতেন একদিন কোনো দয়ালু মানুষ আমাকে খুঁজে নেবে। ইথান তার দিকে তাকালো। ডিনারের উষ্ণ আভা তার চোখে প্রতিফলিত হচ্ছিল। হয়তো তিনি ঠিকই বলেছিলেন, সে শান্তভাবে বলল। লুনা দুর্বলভাবে হাসল। আমি তাই আশা করি। আর সে ছোট বুথে, জানালার কাচ বেয়ে বৃষ্টি পড়ার সময় এবং স্যুপের উষ্ণতা বাতাসে ছড়িয়ে যাওয়ার মধ্যে, ইথান বুঝতে পারল এই রাত্রি আর কোনো অপরিচিতকে বাঁচানো নিয়ে নয়। এটি এমন একটি শিশুকে বোঝার বিষয় যাকে কখনোই প্রথমে হারিয়ে যাওয়ার কথা ছিল না। ডিনারটি তাদের প্রথম ঢোকার সময়ের চেয়ে উষ্ণ মনে হচ্ছিল। হিটার পরিবর্তনের কারণে নয়, বরং লুনা অবশেষে কিছু আসল খাবার খাচ্ছিল বলে। সে ছোট আরেক চামচ স্যুপ তোলার সময় বাটি থেকে মৃদুভাবে ধোঁয়া উঠছিল। সে এখন ধীরে খাচ্ছিল, কারণ সে ক্ষুধার্ত ছিল না বলে নয়, বরং তার শরীর বিশ্বাস করতে শুরু করেছিল যে তাকে তাড়াহুড়ো করানো হবে না বা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হবে না। ইথান নীরবে তাকে দেখছিল। প্রতিটি কামড়ে, প্রতিটি দ্বিধাগ্রস্ত চাহনিতে, স্বস্তির প্রতিটি ক্ষুদ্র কাঁপনে সে নিজেকে বছরের পর বছর এড়িয়ে চলা চিন্তাভাবনার গভীরে ডুবে যেতে দেখল। সে সবসময় এমন একজন মানুষ ছিল যে গভীর রাত পর্যন্ত কাজ করত, লক্ষ্য তাড়া করত, সংখ্যা তাড়া করত, ফিনটেক এবং স্মার্ট হোম উদ্ভাবনে পরবর্তী সাফল্যের পেছনে ছুটত। লোকেরা এর জন্য তার প্রশংসা করত, বিনিয়োগকারীরা তার স্তুতি করত, খবরের কাগজে তাকে অপ্রতিরোধ্য বলা হতো। কিন্তু এর কিছুই এখানে ম্যাটার করত না। এই ছোট বুতে নয়,
এমন একটি শিশুর উপস্থিতিতে নয় যে তার পুরো জীবন তার ছোট কাঁধে বহন করছে। অবশেষে লুনা যখন চামচটি নামিয়ে রাখল, সে হালকাভাবে, প্রায় ক্ষমা চাওয়ার ভঙ্গিতে তার পেট ঘষল। আমার মনে হয় এখন আমার পেট ভরে গেছে। ইথান মাথা নেড়ে বলল, এটা ভালো, তোমার পেট ভরা অনুভব করা উচিত। লুনা তার ঠোঁট থেকে একটি খাবারের কণা ঝেড়ে ফেলল, তারপর যত্ন করে তার কোলে স্কার্ফটি ভাঁজ করে রাখল। সেটিকে সে এমনভাবে ধরে রাখল যেন সে একটি স্মৃতি ধরে রাখে, যাতে এর কিছুই ফসকে না যায়। মায়া থালা দর্শন পরিষ্কার করতে এলো। সব ঠিক আছে মিষ্টি সোনা? লুনা মাথা নেড়ে সম্মতি জানালো। তার ঠোঁটের কোণে একটি লাজুক হাসি ফুটে উঠল। ধন্যবাদ। তার কণ্ঠস্বর ছোট কিন্তু আন্তরিক ছিল। মায়া উষ্ণভাবে হাসল, কিন্তু তার চোখের পিছনে অন্য কিছু ছিল, দুঃখ, উদ্বেগ, হয়তো আরও কিছু করতে না পারার জন্য অপরাধবোধ। 1 সেকেন্ড অপেক্ষা করো, ফিসফিস করে বলে সে রান্নাঘরের দিকে চলে গেল। লুনা বুথের পেছনে তার মাথা হেলান দিল। চোখের পাতা সামান্য নিচের দিকে ঝুঁকে এলো। খাবারের উষ্ণতা তাকে আরাম দিয়েছিল, তাকে আরও নরম, আরও ছোট করে তুলেছিল। ইথান নীরবে তাকে দেখল। তুমি কি ক্লান্ত? লুনা মাথা নাড়ল, কিন্তু নড়াচড়াটা ছিল ধীর। ক্লান্ত না, শুধু গরম লাগছে। যখন আমার গরম লাগে তখন আমার ভেসে থাকার মতো মনে হয়। ভেসে থাকার মতো? যেমন আমার শরীর ঘুমাতে চায় কিন্তু মন বলে জেগে থাকো। তোমার মন কেন সেটা বলে? কারণ যখন আমি বাইরে ঘুমাই তখন মাঝে মাঝে লোকেরা জিনিস নিয়ে যায় বা চিৎকার করে বা আমার ব্যাগে লাথি মারে। ঘরের উষ্ণতা সত্ত্বেও ইথানের শরীরে ঠান্ডা স্রোত বইল। তোমার বাইরে ঘুমানো উচিত নয়। লুনা নিচের দিকে তাকালো। আমার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। মায়া তখন ফিরে এলো, সাথে অতিরিক্ত স্যান্ডউইচ এবং ফলের ছোট একটি পাত্রে ভর্তি কাগজের ব্যাগ নিয়ে। সে আলতো করে সেটা লুনার সামনে রাখল। পরে খাবার জন্য, ঠিক আছে? আর ভেতরে একটা ছোট কুকিও আছে। লুনার চোখ বড় হয়ে গেল, যেন তাকে কোনো গুপ্ত ধন দেওয়া হয়েছে। এটা কি সত্যি আমার জন্য? মায়া মাথা নেড়ে বলল, সব তোমার। লুনা যেন ব্যাগটা অদৃশ্য হয়ে যেতে পারে এই ভয়ে 2 হাত দিয়ে স্পর্শ করল। ধন্যবাদ। আমি এটা আগামীকালের জন্য বা তার পরের দিনের জন্য রেখে দেব। সে যেভাবে শান্ত, বাস্তবমতভাবে কথাটি বলল, তা ইথানের মনে এক তীব্র যন্ত্রণা সৃষ্টি করল। একটি শিশু খাবার রেশনের কথা বলছে। প্রাপ্তবয়স্করা যেমন বিলের পরিকল্পনা করে, তেমনি ক্ষুধার পরিকল্পনা করছে। মায়া ইথানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি তাকে আগে বাইরে দেখেছি। সে কখনো ঝামেলা করে না। পৃথিবীটা কেবল তার প্রতি সদয় ছিল না। ইথান কেবল মাথা নাড়ল, কথা বলতে পারল না। মায়া চলে যাওয়ার পর লুনা সাবধানে ব্যাগটি তার ব্যাকপ্যাকের মধ্যে স্লাইড করে ঢুকিয়ে দিল। মূল্যবান কিছুর মতো গভীর ভেতরে লুকিয়ে রাখল। তারপর সে আবার ইথানের দিকে তাকালো। আপনার কি কেউ আছে? সে আলতো করে জিজ্ঞাসা করল। কেউ? এমন কেউ যে আপনাকে জড়িয়ে ধরে? প্রশ্নটা তাকে অবাক করে দিল। বেশিরভাগ প্রাপ্তবয়স্করা তাকে একত্রীকরণ, উদ্ভাবন, আর্থিক পরিকল্পনা বা প্রযুক্তির জগতের পরের বড় পদক্ষেপের কথা জিজ্ঞাসা করত। কেউ জিজ্ঞাসা করত না যে তার এমন কেউ আছে কি না যে তাকে জড়িয়ে ধরে। সে ধীরে ধীরে শ্বাস নিল। না, এখন আর নেই। লুনা অনেকক্ষণ ধরে তার মুখের দিকে তাকিয়ে রইল, যেন তার চোখের আড়ালে লুকিয়ে থাকা কিছু পড়ার চেষ্টা করছে। তাহলে আপনি আমার মতো? ইথান পলক ফেলল। আমার মতো? লুনা আলতো করে মাথা নেড়ে বলল, কাউকে আমাকেই জড়িয়ে ধরে না। মাঝে মাঝে আমি নিজেকেই জড়িয়ে ধরি, কিন্তু সেটা একই রকম মনে হয় না। কথাগুলো ছোট ছিল, কিন্তু ভারী হয়ে পড়ল। ইথান অনুভব করল তার ভেতরের কিছু একটা এক এক করে সুতোই খুলে যাচ্ছে। সে কিছু সান্ত্বনাবাচক কথা বলতে চেয়েছিল, কিছু জ্ঞানী কথা যা ঠান্ডা ফুটপাথে তার একা কাটানো সব রাত মুছে দিতে পারত। কিন্তু শব্দগুলো তাকে সাহায্য করল না। তাই সে নীরবে সেখানেই বসে রইল, তার পৃথিবীর বাস্তবতা তার হাড়ের গভীরে প্রবেশ করতে দিল। লুনা হাত তুলে চোখ ঘষল। এখানে গরম, আমার এটা ভালো লাগে। আমরা আরও কিছুক্ষণ থাকতে পারি, ইথান ফিসফিস করে বলল। লুনা মাথা নেড়ে তার গাল স্কার্ফের সাথে চাপ দিল। এক মুহূর্ত পর সে ফিসফিস করে বলল, প্রায় যেন নিজের সাথে কথা বলছে। মা বলতেন, গরম জায়গা মানে নিরাপদ জায়গা। তোমার মায়ের সম্পর্কে কি তোমার অনেক কিছু মনে আছে? ইথান জিজ্ঞেস করল। লুনা ধীরে ধীরে মাথা নাড়ল। কিছু কিছু, সব না। যখন মনে করার চেষ্টা করি, ধোঁয়া ধরার চেষ্টা করার মতো লাগে। সে স্কার্ফের দিকে তাকালো। কিন্তু আমার এটা মনে আছে, যখনই আমরা রাতে হাঁটতাম,
তিনি এটা আমার চারপাশে জড়িয়ে দিতেন। তিনি বলতেন, এটা রং আশার। ইথানের আগে কাউকে এভাবে স্কার্ফ বর্ণনা করতে শোনেনি। বোর্ড মিটিংয়ে নয়, কৌশলগত অধিবেশনে নয়, চাকচিক্যময় দাতব্য অনুষ্ঠানে নয়, কেবল এখানে, কেবল 4 বছরের একটি শিশুর মুখ থেকে, যে সব হারিয়ে ফেলেছে তবুও বিশ্বাস করে যে আশারও একটি রং আছে। সে আলতো করে কথা বলল। তিনি কি তোমাকে গান গেয়ে শোনাতেন? লুনা মাথা নেড়ে বলল। চোখ নরম হয়ে এলো। সাহসী হওয়ার বিষয়ে একটি ছোট গান, যখন পৃথিবী অন্ধকার হয়ে যায় তখনও। তুমি কি এটা গাইতে পারবে? লুনা দ্রুত মাথা নাড়ল। আমার সব কথা মনে নেই, শুধু অনুভূতিটা মনে আছে। কি অনুভূতি? সে স্কার্ফ স্পর্শ করে থামল। উষ্ণ, নিরাপদ, প্রিয়। ইথান চোখ নামালো, অনুভব করল তার ভেতরের কিছু ভেঙে যাচ্ছে। বছরের পর বছর ধরে সে তার নিজের বোনের স্মৃতি কবর দিয়ে রেখেছিল। সে ফোন উপেক্ষা করেছিল, দেখা করা স্থগিত রেখেছিল, সাফল্যের পিছনে ছুটতে গিয়ে তার অনুরোধগুলি সরিয়ে রেখেছিল। আর আজ সে হাসপাতালের ঘরে খুব দেরিতে এসে দাঁড়িয়েছে, যা বলার ছিল তা বলার জন্য। এখন সে এমন একটি মেয়ের মুখোমুখি বসে আছে, যে এমন একাকিত্ব নিয়ে বেঁচে আছে, যা তার ভালোবাসার কারো জন্য তাকে প্রতিরোধ করা উচিত ছিল। লুনা হঠাৎ শক্ত হয়ে গেল। তার মাথা জানালার দিকে ঘুরল। সে বাইরে আছে। কে? সেই জোরে আওয়াজ করা লোকটা। ইথাম তার দৃষ্টি অনুসরণ করে চোখ ছোট করল। বাইরে রাস্তার ওপারে একজন লম্বা লোক অস্থিরতা নিয়ে ডিনারের দিকে তাকিয়ে এদিক ওদিক পায়চারি করছিল। লুনা বুঝের মধ্যে গুটিয়ে গেল। শক্তভাবে তার স্কার্ফ আঁকড়ে ধরল। আমি খেলে সে রেগে যায়। সে বলে, আমার খাবার প্রাপ্য নয়। ইথান একটি রাগের ঢেউ অনুভব করল। শান্ত, নিয়ন্ত্রিত, কিন্তু তার কণ্ঠস্বরের উষ্ণতা পরিবর্তন করার জন্য যথেষ্ট শক্তিশালী। তুমি এখানে নিরাপদ। সে ভেতরে আসবে না। আপনি নিশ্চিত? হ্যাঁ, আমি এখানে আছি। লুনা ইতস্তত করল, তারপর তার হাতের উপর হেলান দিল। ছোট এবং কাঁপছিল, এবং অনেক দিন পর ইথান অনুভব করল যে কাউকে রক্ষা করা, তার তৈরি করা, অর্জন করা বা সম্পন্ন করা যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কয়েক মিনিট ধরে লুনা ইথানের কাছেই রইল। তার ছোট হাতগুলো তার হাতা ধরে রেখেছিল, যেন সে ভয় পাচ্ছিল যে যে মুহূর্তে সে ছেড়ে দেবে, সেই মুহূর্তেই নিরাপত্তা তার আঙুল থেকে ফসকে যাবে। ইথান ডিনারের জানালার বাইরে ছায়ামূর্তিটিকে দেখল। তার কাঁধের উত্তেজনাপূর্ণ নড়াচড়ায় হতাশা ফুটে উঠছিল। লোকটি নিজের মনে বিড়বিড় করছিল, মাঝে মাঝে দরজার দিকে তাকাচ্ছিল, কিন্তু ভেতরে এলো না। লুনা ধীরে ধীরে তার ধরে রাখা শ্বাস ছাড়ল। ইথান অনুভব করল তার শরীর সামান্য শিথিল হল, যদিও তার পায়ের কাঁপুনি পুরোপুরি যায়নি। তুমি নিরাপদ, সে ফিসফিস করে বলল। লুনা মাথা নেড়ে সায় দিল, কিন্তু তার ছোট আঙ্গুলগুলি তার জ্যাকেটের কাপড়ে মোড়ানো রইল, যেন সে এখনও বিশ্বকে বিশ্বাস করতে প্রস্তুত নয়। ডিনারের আলো তাদের বুথের ওপর একটি উষ্ণ আভা ফেলল। বাইরে সবকিছু বৃষ্টিতে ভেজা এবং ঠান্ডা লাগছিল, কিন্তু এখানে উষ্ণতা একটি ছোট দয়ার মতো মনে হচ্ছিল। থালাবাসনের ঝনঝনানি, ফ্রায়ারের গুঞ্জন এবং অন্যান্য গ্রাহকদের কথোপকথনের মৃদু গুঞ্জন একটি শান্তিপূর্ণ পটভূমি তৈরি করছিল, যা লুনার কাছে অপরিচিত মনে হচ্ছিল। সে তার মুখ তুলে বড়, সতর্ক চোখ দিয়ে ডিনারের দিকে তাকালো, প্রায় যেন সে এমন একটি জায়গা দেখছে যা হয়তো আর কখনো দেখতে পাবে না। এটা একটা সুন্দর জায়গা, সে ফিসফিস করে বলল। এখান থেকে গরম রুটির গন্ধ আসে। ইথান মাথা নাড়ল। তুমি কি এখানে প্রায়ই আসো? শুধুমাত্র যখন আমি সাহসী হই, সে ফিসফিস করে বলল। মহিলাটি মাঝে মাঝে চিৎকার করে। ইথান জবাব দেওয়ার আগেই ডিনারের দরজার ঘণ্টা বেজে উঠল, যখন একটি পরিবার ভিতরে এলো। একজন মা, বাবা এবং তাদের 2 শিশু জ্যাকেট থেকে বৃষ্টি ঝেড়ে ফেলতে হাসছিল। প্রায় 7 বছর বয়সী ছেলেটি দৌড়ে গিয়ে একটি বুথে ঝাঁপিয়ে পড়ল। তার ছোট বোন হাসতে হাসতে তার পাশে উঠে বসল। লুনা নীরবে তাদের দেখল। তার অভিব্যক্তিতে ঈর্ষা ছিল না, এতে বিদ্বেষ ছিল না, এতে আরও গভীর কিছু ছিল, যা স্বীকৃতির সাথে মোড়ানো আকাঙ্ক্ষার মতো লাগছিল। এক মুহূর্ত পর সে মুখ ফিরিয়ে স্কার্ফটি তার ডালে চেপে ধরল। আমিও আমার মায়ের সাথে এভাবেই বসতাম। আমরা মাঝে মাঝে ফ্রেঞ্চ ফ্রাই ভাগ করে খেতাম। সে খুব বেশি খাবার কিনত না, কিন্তু সবসময় আমাকে বড় টুকরোগুলো দিত। সে থামল। আমি সবসময় তার জন্য ছোটগুলো বাঁচিয়ে রাখতাম। আমি ভেবেছিলাম সে খেয়াল করত না। করত? হ্যাঁ, সে প্রতিবার হাসত। ইথান তার কোনোই টেবিলে রাখল। তোমার আর কি মনে আছে?
লুনা সামান্য ভ্রুকুটি করল, কুয়াশায় ভরা জায়গা থেকে স্মৃতি টেনে আনার চেষ্টা করছিল। আমার তার হাত মনে আছে। সে ক্লান্ত থাকলেও সেগুলো উষ্ণ থাকত এবং সে গুনগুন করতে পছন্দ করত। প্রতি রাতে একই ছোট সুর। সে আমার চারপাশে স্কার্ফটি গুজে দিত এবং বলতো, এটা আমার ঢাল। সে বলতো আমি তার উজ্জ্বল তারা, এমনকি যখন আকাশে আলোর জন্য জায়গা থাকত না। ইথান অনুভব করল তার গলা শক্ত হয়ে আসছে। মনে হচ্ছে তিনি তোমাকে খুব ভালোবাসতেন। লুনা ধীরে ধীরে মাথা নেড়ে বলল, বাসতেন। তিনি খুব চেষ্টা করতেন। আমি মনে করি পৃথিবীটা তার জন্য খুব ভারী ছিল। কথাগুলো ছিল নরম এবং জ্ঞানী, যা কোনো শিশুরই হওয়া উচিত ছিল না। ইথান এক মুহূর্তের জন্য অন্যদিকে তাকালো। জানালায় রাস্তার আলোর প্রতিফলনের দিকে তাকিয়ে রইল। তার চিন্তাভাবনা অনাহতভাবে তার বোনের কাছে ফিরে গেল। সে কয়েক মাস আগে তার রেখে যাওয়া ভয়েসমেইলটির কথা মনে করল। তার কণ্ঠস্বর ক্লান্ত, তার কথাগুলো সরল ছিল। ইথান, আমরা কি কথা বলতে পারি? আমি মনে করি আমার সাহায্য দরকার। সে দ্রুত একটি টেক্সট টাইপ করেছিল, আজ ব্যস্ত, তোমাকে পরে কল করব। কিন্তু পরে আর আসেনি। আর এখন সেই পছন্দের ভার তার উপর চাপ সৃষ্টি করছিল, যখন সে এমন একটি ছোট মেয়ের মুখোমুখি বসেছিল যে বেদনাদায়কভাবে পরিচিত কারণে তার মাকে হারিয়েছে। লুনা হালকাভাবে তার হাতা ধরে টান দিল। আপনি আপনার কষ্টের জিনিসটা নিয়ে ভাবছেন? ইথান পলক ফেলল। কি দেখে তোমার এমন মনে হলো? আপনার চোখ ভারী দেখাচ্ছে। সে একটি শ্বাস ফেলল, যা মনে হচ্ছিল বছরের পর বছর ধরে আটকে ছিল। হ্যাঁ, আমি এমন একজনকে নিয়ে ভাবছি যাকে আমি হারিয়েছি। লুনা তার আসন থেকে বেরিয়ে এলো এবং আরও কাছে সরে এলো, যাতে সে তার ঠিক পাশে বসতে পারে। তার ছোট কাঁধ তার হাত স্পর্শ করল। তাহলে আপনি একা নন, আমি এখানে আছি। তার কথাগুলোর সরলতা প্রায় তাকে ভেঙে দিয়েছিল। এক মুহূর্ত পর মায়া আবার কাছে এলো, এবার উপরে মার্শম্যালো ভাসানো গরম কোকোর দুটি ছোট কাপ নিয়ে। এগুলো আমার তরফ থেকে। আমি মনে হলো তোমাদের দুজনেরই কিছু মিষ্টি দরকার। মার্শম্যালো দেখে লুনার চোখ বড় হয়ে গেল। ওগুলো কি মেঘ? মায়া মৃদু হাসল। ছোট মিষ্টি মেঘ। হ্যাঁ। লুনা দুহাত দিয়ে যত্ন করে তার কাপটি তুলে নিল এবং আলতো করে উপরের দিকে ফুঁ দিল। ইথান দেখল সে কিভাবে উঠতে থাকা বাষ্প দেখে মুগ্ধ হয়েছিল, যেন এটি এমন জাদু যা সে কখনো দেখেনি। যখন সে চুমুক দিচ্ছিল, কোকোর সামান্য অংশ তার ঠোঁটের কোণে লেগে রইল। সে তার হাতের উল্টো দিক দিয়ে সেটা মুছল এবং ইথানের দিকে তাকালো, যেন সে এইমাত্র সুখের স্বাদ পেয়েছে। এটা ভেতর পর্যন্ত গরম। আমি খুশি, ইথান ফিসফিস করে বলল। কিছুক্ষণের জন্য তাদের কেউই কথা বলল না। ডিনার তাদের চারপাশে গুঞ্জন করছিল এবং বাইরে বৃষ্টি আবার ফিরে এসেছিল, অবিরাম, শান্ত, যেন অন্ধকারের ফুটপাতের উপর একটি নীরব ড্রামের আঘাত। এরপর লুনা এমন কিছু ফিসফিস করে বলল যা সে প্রায় শুনতেই পায়নি। আপনি কি মনে করেন আমার মা এখানে থাকলে তিনি আপনাকে পছন্দ করতেন? প্রশ্নটি তার এতক্ষণের বলা যে কোনো কথার চেয়ে গভীরভাবে আঘাত করল। সে ঢোক গিলল। কেন তুমি এটা জিজ্ঞাসা করছো? কারণ আপনি আমার প্রতি দয়ালু। বেশিরভাগ লোক আমার পাশ কাটিয়ে চলে যায় বা আমাকে চলে যেতে বলে, কিন্তু আপনি থামলেন, আপনি থাকলেন। আপনার থাকতে হতো না। ইথান তার কথায় সত্যের জ্বালা অনুভব করল। আমি ছিলাম কারণ আমি চেয়েছিলাম। লুনা আবার তার হাঁটুতে থুতনি রাখল। মা সবসময় বলতেন, দয়ালু হৃদয়গুলো একে অপরকে খুঁজে নেয়, এমনকি বড় জায়গায়ও যেখানে লোকেরা নিচে তাকাতে ভুলে যায়। একটি বাস ডিনারের পাশ দিয়ে গড়গড় করে চলে গেল। রাস্তার উপরে বৃষ্টির জলের ছিটা পড়ল। লুনা চোখ দিয়ে সেটিকে অনুসরণ করল। তার মুখ গম্ভীর হয়ে উঠল। ওই বাসটা এমন একটা জায়গায় যায় যেখানে লোকেরা তাঁবুতে ঘুমায়। আমি একবার সেখানে ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু রাতে কিছু লোক চিৎকার করে। আমি ভয় পেয়েছিলাম। তুমি এখন কোথায় ঘুমাও? ইথান আলতো করে জিজ্ঞাসা করল। লুনা তার ব্যাকপ্যাকে টোকা দিল। মাঝে মাঝে দোকানের পিছনে, মাঝে মাঝে সিঁড়ির নিচে, মাঝে মাঝে বাস স্টপে। সে তার স্কার্ফ তুলে ধরল। কিন্তু যখন আমার ভয় লাগে,
আমি এটা আমার চারপাশে জড়িয়ে দিই এবং ভান করি মা আমাকে ধরে আছেন। দীর্ঘ নীরবতা অনুসরণ করল। তারপর ইথেন আলতোভাবে এবং সাবধানে জিজ্ঞাসা করল, লুনা, তুমি কি আজ রাতে নিরাপদ কোথাও ঘুমাতে চাও? সে তীক্ষ্ণভাবে উপরের দিকে তাকালো, চোখ বড় হয়ে গেল, যেন তার কথার মধ্যে কোনো কৌশল খুঁজে বের করার চেষ্টা করছে। নিরাপদ? সে শব্দটি ওজন করার মতো করে পুনরাবৃত্তি করল। হ্যাঁ, উষ্ণ, শান্ত, চিৎকার নেই, ঠান্ডা নেই। লুনা শ্বাস ধরে রাখল। এমন জায়গা কি সত্যি থাকতে পারে? ইথান মাথা নেড়ে বলল, হ্যাঁ, এবং তুমি সেরকম একটি জায়গায় থাকার যোগ্য। লুনা সঙ্গে সঙ্গে উত্তর দিল না, তবে তার হাত সিটের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে গেল, যতক্ষণ না তার আঙুলগুলো তার আঙুল খুঁজে পেল। যদি আপনি প্রতিশ্রুতি দেন, আমি বিশ্বাস করব। ইথেন আলতো করে তার হাত ধরল। আমি প্রতিশ্রুতি দিই। আর সেই শান্ত বুথে তাদের মাঝে কোকর বাষ্প উঠে থাকার সময় এবং বাইরে ঝড় নরম হয়ে আসার সময় কিছু ভঙ্গুর এবং শক্তিশালী জিনিস তার জায়গায় স্থির হল। এমন কিছু যা তাদের কেউই এখনো পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু তাদের দুজনেরই গভীরভাবে প্রয়োজন ছিল। তারা ডিনার থেকে এমন এক রাতে বেরিয়ে এলো যা আগের চেয়েও অন্ধকার মনে হচ্ছিল। রাস্তার আলোগুলো ভেজা ফুটপাতের ওপর লম্বা ছায়া ফেলছিল। বৃষ্টি আবার কমে গিয়েছিল, কিন্তু ঠান্ডা এখনও বাতাসে ঝুলেছিল, তীক্ষ্ণ এবং অবিচল। লুনা শক্তভাবে ইথানের হাত ধরেছিল। তার ছোট আঙুলগুলো তার আঙুলে এমনভাবে ফিট হয়েছিল যেন তারা সারা জীবন ধরে কিছু দৃঢ় কিছু খুঁজছিল। ইথান ধীরে ধীরে হাঁটছিল, তাকে কাছে রাখছিল। তাদের পেছনের ডিনারের জানালা থেকে ওঠা বাষ্পের কারণে পৃথিবী দূর মনে হচ্ছিল, যেন তারা আবহাওয়ার চেয়ে অনেক বড় একটি ঝড়ের মধ্যে একটি আশ্রয় থেকে বেরিয়ে আসছে। লুনা ঘাবড়ে গিয়ে চারপাশে তাকালো, প্রতিটি কোণ স্ক্যান করছিল। সে কি চলে গেছে? সে ফিসফিস করে বলল, আমি জানি না। ইথান আলতো করে উত্তর দিল, তবে আমি এখানে আছি। তারা কোণা ঘুরল। ইথান কয়েক ব্লক দূরে পার্ক করা তার গাড়ির দিকে লুনার নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। এরপরে রাত্রি কেমন হবে তা সে জানত না। সে কখনো তার জীবনে কোনো শিশুকে, বিশেষ করে একজন গৃহহীন শিশুকে আনার পরিকল্পনা করেনি, কিন্তু সে জানত যে তাকে একা ফেলে রাখা যাবে না, তার বলা সব কিছুর পরে। সে যা কিছু সহ্য করেছে তারপরে নয়। লুনার পদক্ষেপ হঠাৎ ধীর হয়ে গেল। আমার ব্যাকপ্যাক ভারী লাগছে, সে ফিসফিস করে বলল। ইথান সামান্য ঝুঁকে তার কাঁধে ব্যাগটি ঠিক করে দিল। এটা মায়া তোমাকে যে খাবার দিয়েছে তার জন্য। এটা এক ধরনের ভালো ভারী জিনিস। লুনা মাথা নেড়ে সায় দিল, কিন্তু তখনও তাকে অস্বস্তিতে দেখাচ্ছিল। তারা ব্লকের মাঝপথেই ছিল যখন তারা এটি শুনতে পেল। একটি কণ্ঠস্বর কর্কশ এবং রাগান্বিতভাবে নীরবতাকে ভেদ করে গেল, এই যে তুমি, ছোট চোর। লুনা সঙ্গে সঙ্গে জমে গেল। ইথান অনুভব করল তার হাতের মুঠো শক্ত হয়ে কাঁপতে শুরু করল। আবর্জনার ডাস্টবিনের পেছন থেকে জোরে আওয়াজ করার লোকটি বেরিয়ে এলো, চোখ রক্তবর্ণ, নিঃশ্বাস মদের গন্ধে ভারী। সে দ্রুত সামনের দিকে হোঁচট খেতে খেতে এলো, আঙুল দিয়ে লুনার দিকে ইশারা করল, তোমাকে খুঁজছিলাম। তুমি কি মনে করো তুমি ওই ডিনারে লুকিয়ে থাকতে পারো? তুমি কি মনে করো আমি অভুক্ত থাকা সত্ত্বেও তুমি খেতে পারো? লুনা ইথানের পাশে নিজেকে চেপে ধরল। আমি কিছু চুরি করিনি, সে আতঙ্কিত হয়ে ফিসফিস করে বলল। লোকটি তার ব্যাকপ্যাকের দিকে হাত বাড়ালো, ওটা আমাকে দাও, আমি জানি তোমার কাছে খাবার আছে। ইথান কিছু না ভেবে তাদের মাঝে এসে দাঁড়ালো। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু ভেতরে ছিল দৃঢ়তা। এখন সরে যাও। লোকটি হাসল, একটি কর্কশ কুৎসিত শব্দ। ধনী লোকটি নায়ক সাজতে চায়? ওটা তোমার বাচ্চা? সে একটা আবর্জনা, সে রাস্তারই যোগ্য। আবর্জনা শব্দটি শুনে লুনার মুখ বিকৃত হল। ইথানের চোয়াল শক্ত হল। এটা তোমার শেষ সতর্কবার্তা। কিন্তু লোকটি তবুয়া ঝাঁপিয়ে পড়ল। সে লুনার ব্যাকপ্যাক ধরে জোরে টান দিল। সেই ধাক্কায় সে পা হারালো। তার ছোট শরীর ভেজা মাটিতে আছড়ে পড়ল। তার কোনোই ফুটপাতে ঘষা খেল এবং তার আর্তনাদ কাচের মতো ঠান্ডা বাতাস চিরে গেল। ইথান তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখালো। লোকটিকে তার বাহু দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাকে আর একবার স্পর্শ করলে আমি পুলিশ ডাকব। লোকটি হোঁচট খেল, কিন্তু পিছিয়ে গেল না। তুমি আমাকে ভয় দেখাতে পারো না। তোমার মতো লোকেরা এখানে কিভাবে বেঁচে থাকতে হয় তা জানে না। ইথান পকেটে হাত দিল এবং তার ফোন তুলে ধরল। কিন্তু আমি জানি কিভাবে 911 ডায়াল করতে হয়, এবং আমি করব। প্রথমবারের মতো লোকটি ইতস্তত করল। কিছু ইথানের টোনে তাকে পুনর্বিবেচনা করতে বাধ্য করল। সে পিছিয়ে গেল, তখনও বিড়বিড় করছিল। সে একদিন শিখবে পৃথিবী তার মতো বাচ্চাদের নিয়ে মাথা ঘামায় না। সে মাটিতে থুতু ফেলল এবং অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তার পায়ের শব্দ বন্ধ দোকানের শাড়ির পিছনে মিলিয়ে গেল।
ইথান সঙ্গে সঙ্গে লুনার পাশে হাঁটু ঘেড়ে বসল। সে মাটিতে বসে কাঁপছিল, তার কুনুই ঘষা খেয়েছিল, তার হাত সামান্য রক্তপাত হচ্ছিল যেখানে সে নিজেকে ধরার চেষ্টা করেছিল। তার স্কার্ফটি অর্ধেক খুলে গিয়েছিল, একটি ছোট পুকুরে পড়েছিল। তার চোখ জলে ভরে গেল, কিন্তু সে কোনো শব্দ করল না। সে শুধু ইথানের দিকে তাকিয়ে রইল, লজ্জা এবং ভয়ের মিশ্রণে, যেন সে আশা করছিল সেও চলে যাবে। ইথান হাত বাড়িয়ে আলতো করে তার চুল কানের পিছনে সরিয়ে দিল। লুনা, আমার দিকে তাকাও। সে ধীরে ধীরে চোখ তুলে ধরল। এটা তোমার দোষ নয়। তার থুতনি কাঁপছিল। সে সবসময় আমার জিনিস নিয়ে নেয়, সে ফিসফিস করে বলল। আমি লুকিয়ে থাকার চেষ্টা করি, কিন্তু সে আমাকে খুঁজে বের করে। আর নয়, ইথান দৃঢ়ভাবে বলল, তুমি আমার সাথে নিরাপদ। সে তার কুনুয়ের ঘষা খাওয়া চামড়ার দিকে তাকালো এবং আলতো করে স্পর্শ করল। এটা জ্বালা করছে। ইথান সাবধানে তার হাত ধরল। আমরা এটা ঠিক করব। চলো মিষ্টি সোনা। সে তাকে কোলে তুলে নিল। তার পা হালকাভাবে ঝুলছিল যখন সে স্বয়ংক্রিয়ভাবে তার গলা জড়িয়ে ধরল। সে ছিল পালকের মতো হালকা, তার বয়সের একটি শিশুর জন্য যা খুবই হালকা। তার মাথা তার কাঁধের ওপর বিশ্রাম নিল, যেন সে সারা জীবন ধরে এমন একটি জায়গার জন্য অপেক্ষা করছিল। ইথান এখন উদ্দেশ্য নিয়ে হাঁটছিল। তার লম্বা পদক্ষেপগুলি ছিল স্থির, অবিচল, রক্ষামূলক। তার বুকের রাগ প্রতিটি পদক্ষেপে স্পন্দিত হচ্ছিল। আর কত রাত সেই রকম ভয় সহ্য করেছে, আর কত দিন সে ক্ষুধার্ত থেকেছে। ঠেলে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে যে সে মূল্যহীন। সে সোজা পরের রাস্তায় 24 আওয়ার আর্জেন্ট কেয়ার ক্লিনিকের দিকে গেল, নিয়ন সাইন এবং বন্ধ দোকানপাট পার হয়ে। কাচের দরজা হিস হিস করে খুলল এবং উষ্ণতা, জীবাণুমুক্ত বাতাস তাদের উপর দিয়ে বয়ে গেল। অভ্যর্থনা ডেস্কের একজন নার্স উপরে তাকালেন। শুভ সন্ধ্যা। কিভাবে সাহায্য করতে পারি? ইথান শান্তভাবে কথা বললেন, যদিও তার কণ্ঠস্বরে উত্তেজনা স্পষ্ট ছিল। এই ছোট মেয়েটিকে পরীক্ষা করানো দরকার। সে পড়ে গেছে। সে বাইরে থাকত এবং সে ঠান্ডায় জমে যাচ্ছে। নার্সের মুখের অভিব্যক্তি সঙ্গে সঙ্গে নরম হয়ে গেল। ভেতরে আসুন। তারা পরীক্ষা কক্ষে প্রবেশ করার সময় লুনার আবার তার মুঠো শক্ত করল। সে ফিসফিস করে বলল, ওরা কি ইঞ্জেকশন দেয়? ইথান উত্তর দিল, যদি তোমার প্রয়োজন হয় শুধু তবেই দেবে, আর আমি ঠিক এখানেই থাকব। শীঘ্রই একজন ডাক্তার এলেন। মাঝবয়সী, দয়ালু, এমন একজন মানুষ যিনি শিশুদের কাছাকাছি এলে সভাপতি তার কণ্ঠস্বর নরম করে ফেলেন। তিনি লুনার আঁচড়গুলো পরীক্ষা করলেন, কাটা স্থানগুলো সাবধানে পরিষ্কার করলেন এবং তার তাপমাত্রা দেখলেন। তিনি ফিসফিস করে বললেন, সামান্য হাইপোথার্মিয়া, হালকা অপুষ্টি। তার উষ্ণতা, বিশ্রাম এবং নিয়মিত খাবার প্রয়োজন। লুনা ইথানের দিকে তাকালো, যেন তার জন্য এর অর্থ কি তা শোনার জন্য অপেক্ষা করছে। আমি কি সুস্থ হয়ে যাব? ইথান মাথা নেড়ে তার গাল থেকে আলতো করে একটি অশ্রু মুছে দিলেন। হ্যাঁ লুনা, তুমি সুস্থ হয়ে যাবে। সে আবার ইথানের বুকে হেলান দিল, ছোট এবং ক্লান্ত। তার কণ্ঠস্বর প্রায় ফিসফিসের মতো ছিল। আমি জানতাম না যে নিরাপদ স্থান এখনও আছে। ইথান এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন, তাকে আরও একটু কাছে ধরে ডাকলেন। তুমি এখন এমনই এক স্থানে আছো। এবং বছরের পর বছর পর এই প্রথম তিনি তার সমস্ত অন্তর দিয়ে প্রতিটি কথা বললেন। ডাক্তারের পরামর্শ ও ইথানের প্রতিশ্রুতি। বাইরের উজ্জ্বল লবির আলোর চেয়ে পরীক্ষা কক্ষের আলো কম ছিল। ছোট বিছানাটির উপরে একটি নরম আভা ফেলেছিল, যেখানে লুনা বসেছিল। তার পা মেঝে থেকে সামান্য উপরে ঝুলেছিল, কনুইতে আলতো করে ব্যান্ডেজ করা। সে সবসময় তার স্কার্ফটি শক্ত করে ধরেছিল। এক মুহূর্তের জন্য সেটি হাতছাড়া করতে রাজি ছিল না। ইথান একটি চলন্ত টুলের উপর তার পাশে বসেছিলেন, হাত জড়ো করে, সামান্য ঝুঁকে, যেভাবে মানুষ নিজের হৃৎস্পন্দনকে শান্ত করার চেষ্টা করে। প্রতি মুহূর্তে লুনা তার হাত দিয়ে ইথানের হাত স্পর্শ করার জন্য পৌঁছাচ্ছিল। সে এখনও আছে, এখনও নিরাপদ, এখনও স্থান দখল করার অনুমতি পাচ্ছে। এই আশ্বাসগুলো ছিল ছোট এবং ক্ষণস্থায়ী। ডাক্তার একটি নোট লেখা শেষ করলেন। আজ রাতে তার উষ্ণতা দরকার, আসল উষ্ণতা, একটি স্থিতিশীল পরিবেশ। যদি সে আবার বাইরে ঘুমায়, তাহলে পরের বার সে হয়তো আর ফিরে আসতে পারবে না। লুনা ধীরে ধীরে তার দৃষ্টি নামালো। তার কণ্ঠস্বর নরম ছিল। আমি কখনোই খুব উঁচুতে লাফাই না। ইথান অনুভব করলেন এই কথাটি তার বুকের ঠিক মাঝখানে গিয়ে আঘাত করল। ডাক্তার তার দিকে তাকালেন। সে কি আপনার সাথে আছে? ইথান লুনার দিকে তাকালেন। সে ফিরে তাকালো, চোখগুলো বড় এবং অনিশ্চিত। তার স্কার্ফটি বুকের কাছে ধরেছিল, যেন ভয় পাচ্ছে কেউ হয়তো তা কেড়ে নেবে।
হ্যাঁ, ইথান শান্তভাবে বললেন, সে আজ রাতে আমার সাথে আছে। ডাক্তার মৃদু অনুমোদনের সাথে মাথা নেড়ে বেরিয়ে গেলেন। তাদের দুজনকে ঘরের নরম শান্ত নীরবতায় রেখে গেলেন। লুনা ইথানের হাতটি আবার আলতো করে টানল। আমরা কি এখানে আরেকটু থাকতে পারি? আমার গরম আলো পছন্দ। ইথান মাথা নেড়ে বললেন, যতক্ষণ তুমি চাও। সে নিজেকে গুটিয়ে নিল, স্কার্ফটি তার চিবুক পর্যন্ত টেনে নিল। আমি ক্লান্ত। ইথান আলতো করে তাকে বিছানায় তুলে দিলেন, তাকে শুতে সাহায্য করলেন। সে বালিশে মাথা রাখল, চোখগুলো এমনভাবে কেঁপে উঠছিল যেন কেউ ঘুমকে প্রতিহত করছে শুধুমাত্র এই কারণে যে নিরাপদ বোধ করার অভ্যেস নেই তাদের। তিনি তার মুখ থেকে চুলের একটা গোছা সরিয়ে দিলেন। তুমি ঘুমাতে পারো লুনা। তার কণ্ঠস্বর ভেসে এলো। যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে আমি জেগে উঠলে কি আপনি এখনও এখানে থাকবেন? ইথান ঢোক গিললেন। হ্যাঁ, আমি ঠিক এখানেই থাকব। তার চোখ অবশেষে বন্ধ হল। কয়েক মিনিটের জন্য ইথান শুধু তাকে নিঃশ্বাস নিতে দেখলেন। ছোট ধীর নিঃশ্বাস। নিঃশ্বাসগুলো প্রথমে অসম লাগছিল, যেন তার ছোট বুকটি পুরোপুরি বিশ্বাস করছে না যে বিশ্রাম নেওয়ার অনুমতি আছে। কিন্তু ধীরে ধীরে তার শ্বাস প্রশ্বাস শান্তিতে নরম হয়ে এলো। ইথান পিছনে হেলান দিলেন এবং নিজের একটি দীর্ঘ এবং কাঁপানো নিঃশ্বাস ফেললেন। তিনি এই রাতের জন্য প্রস্তুত ছিলেন না। তিনি তার জড়িয়ে থাকার জন্য বা তার দিকে তাকানোর জন্য, যেন তিনি বিশ্বের একটা অংশ যেটা সত্যিই যত্ন নিতে পারে, এর জন্য প্রস্তুত ছিলেন না। আর সত্যি কথা বলতে, এটি তার মধ্যে যে অনুভূতি জাগিয়েছিল তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। অপরাধবোধ এবং স্কার্ফের রহস্য। তিনি চোখ মুছতে হাত বাড়ালেন এবং যেই মুহূর্তে তিনি তা করলেন, আজকের স্মৃতিগুলো যেন ধাক্কা মেরে ফিরে এলো। যেই মুহূর্ত থেকে তিনি লুনার বৃষ্টিতে দেখলেন, সেই মুহূর্ত থেকে তিনি সেই স্মৃতিগুলো দূরে ঠেলে দিচ্ছিলেন। মাত্র কয়েক ঘন্টা আগেই তিনি হাসপাতাল থেকে বেরিয়েছিলেন। জীবাণুনাশকের গন্ধ, বেজে চলা মেশিন এবং ডাক্তারের কণ্ঠস্বরে থাকা চাপা ক্ষমা। আমরা সব কিছু করেছি। সে আসার অনেক আগেই চলে গিয়েছিল। তার ছোট বোন, তার একমাত্র পরিবার, একজন মহিলা যিনি সাহায্যের জন্য একাধিকবার তাকে ফোন করেছিলেন, একজন মহিলা যাকে তিনি সবসময় বলতেন যে একটি মিটিং শেষ করে তিনি তাকে কল করবেন, একজন মহিলা যিনি ছোটবেলায় ফোনের পাশে অপেক্ষা করতেন, কারণ তিনি ছিলেন একমাত্র ব্যক্তি যাকে তিনি বিশ্বাস করতেন যে প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না, কিন্তু তিনি সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন। অপরাধবোধ তার পাঁজরগুলিকে ভেতর থেকে কিছু ভারী জিনিস বেরিয়ে আসার মতো চাপ দিচ্ছিল। তিনি সামনের দিকে ঝুঁকল, কোনোই দুটি তার হাঁটুর উপরে রাখলেন, এবং তখনই তিনি এটি দেখলেন। লুনা ঘুমের মধ্যে সামান্য নড়ে উঠল এবং তার স্কার্ফটি তার ছোট আঙুল থেকে পিছলে গিয়ে কম্বলের উপর অর্ধেকটা পড়ল। কাপড়টি যথেষ্ট ছড়িয়ে গেল যাতে কিনারে থাকা হালকা সেলাইটি দেখা যায়। একটি নাম, একটি ছোট এমব্রয়ডারি করা ট্যাগ, খুব কম দৃশ্যমান কিন্তু পরিচিত। ইথান জমে গেলেন, তার শ্বাস গলায় আটকে গেল। যখন তিনি কাছে ঝুঁকে স্কার্ফটির কোণটি আলতো করে তুলে ধরলেন, তিনি সেলাইটি আবার পড়লেন, এবার আরও ধীরে, যেন অক্ষরগুলো পরিবর্তিত হতে পারে। ট্যাগটি একটি দাতব্য কর্মসূচির ছিল, একটি কর্মসূচি যা তিনি একবার অর্থায়ন করেছিলেন, একটি কর্মসূচি যা সংগ্রামরত মা ও তাদের শিশুদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছিল। উষ্ণ পোশাক, খাবারের ভাউচার, মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করত। একটি কর্মসূচি যা তিনি 2 বছর আগে বাজেট পুনর্গঠনের সময় বন্ধ করে দিয়েছিলেন। খুব ব্যয়বহুল, দক্ষ নয়, লাভজনক নয়। তার বুক ভিতর থেকে চেপে ধরার মতো করে শক্ত হয়ে উঠল। তিনি ফিসফিস করে কথাগুলো বললেন যেন জোরে বললে তারা অর্থবহ হতে বাধ্য হবে। এই স্কার্ফটি, এটা আমাদের কাছ থেকে এসেছে। তার মনে পড়ল যেদিন এই কর্মসূচি শুরু হয়েছিল। তার বোন সেই অনুষ্ঠানে তার পাশে দাঁড়িয়েছিল, মৃদু হাসছিল। সংগ্রামরত পরিবারগুলিকে সাহায্য করার জন্য সে তার উপর গর্বিত ছিল। সে তাকে বলেছিল যে তারা যখন ছোট ছিল তখন কেউ যদি তাদের মাকে একইভাবে সাহায্য করত তবে সে খুশি হতো। তার মনে আছে তিনি চোখ উল্টেছিলেন, আধা শুনেছিলেন, ইতিমধ্যেই পরবর্তী প্রকল্পকে নিয়ে ভাবছিলেন, কিন্তু সে তবুও বলেছিল, ইথান, এগুলি ছোট ছোট জিনিস, তারা মানুষকে বাঁচায়। এখন সেই কথাগুলো তার মাথায় এত জোরে প্রতিধ্বনিত হচ্ছিল যে অন্য সব কিছুকে ডুবিয়ে দিচ্ছিল। তিনি স্কার্ফটির দিকে তাকালেন, তারপর লুনার দিকে, তারপর আবার স্কার্ফটির দিকে। তার হৃদস্পন্দন থপথপ করছিল। এই শিশুটির মা কি এমন কেউ হতে পারে যাকে এই কর্মসূচি সাহায্য করার কথা ছিল? এমন কেউ যাকে তিনি একটিমাত্র বাজেট কর্তনের মাধ্যমে পরিত্যাগ করেছিলেন? তার শ্বাস কেঁপে উঠল। তিনি বুকে একটি হাত চাপলেন। তিনি লুনার ঘুমান্ত রূপটির দিকে তাকালেন। ছোট,
ভঙ্গুর, তার মায়ের একমাত্র অংশটিকে আঁকড়ে ধরে গুটিয়ে আছে। একটি কনফারেন্স রুম থেকে নেওয়া তার একটিমাত্র সিদ্ধান্ত এই শিশুটির পুরো জীবনকে রূপ দিয়েছে। তার ক্ষুধা, তার ভয়, তার একা রাত কাটানো, কেউ তার কণ্ঠস্বর উঁচু করলে তার কেঁপে ওঠা, তার বিশ্বাস যে উষ্ণতা ক্ষণস্থায়ী, অন্য কেউ তাকে জড়িয়ে না ধরার কারণে নিজেকে জড়িয়ে ধরার অভ্যাস, এ সব কিছুই তার সাথে সম্পর্কিত। ইথান অনুভব করলেন তার গলা জ্বলছে। কয়েক দশকের মধ্যে এই প্রথম তিনি নিজেকে কাঁদতে দিলেন, শান্ত অশ্রু। অশ্রু যা তার গাল বেয়ে নামল এবং নীরবে টাইলসের মেঝেতে পড়ল। অপরাধবোধ, শোক, লজ্জা এবং অন্য কিছুতেও ভরা অশ্রু। সংকল্প। তিনি আবার লুনার দিকে তাকালেন, তার শ্বাস প্রশ্বাস স্থির, তার ছোট আঙুলগুলি যেন স্বপ্ন দেখছে। বৃষ্টিতে তার চুল এখনও ভেজা, তার স্কার্ফটি ইতিহাসের এক ভঙ্গুর টুকরোর মতো তার বুকের ওপর ছড়িয়ে আছে। তিনি কর্কশ কণ্ঠে ফিসফিস করলেন, আমি খুব দুঃখিত লুনা, তোমার কখনো একা থাকা উচিত ছিল না। তিনি আলতো করে তার স্কার্ফের ওপর হাত রাখলেন, এটিকে সরানোর জন্য নয়, বরং এটিকে সম্মান জানানোর জন্য। তার হাতের নিচে নরম কাপড়টি উষ্ণ হল এবং সেই মুহূর্তে তিনি একটি প্রতিশ্রুতি দিলেন, করুণা থেকে নয়, বরং এমন একটি সত্য থেকে যা সেই মুহূর্ত থেকে তার ভেতরে তৈরি হচ্ছিল যখন সে তার হাত বাড়িয়ে তাকে একটি আলিঙ্গন করেছিল। তিনি তাকে ছেড়ে যাবেন না, আজ রাতেও নয়, আগামীকালও নয়, আর কখনো না। বাইরে বৃষ্টি আরও জোরে পড়তে শুরু করল। জানালার ওপর টোকা দিচ্ছিল যেন দূর থেকে আসা করতালি। এবং সেই ছোট ঘরের ভেতরে ইথান হেইল, সিইও, উদ্ভাবক, শূন্য হৃদয়ের ধনী ব্যক্তি, নিজেকে এমন কিছু শুরুতে খুঁজে পেলেন যা তিনি কখনো আশা করেননি। লুনা জেগে ওঠা এবং নতুন চুক্তি। ক্লিনিকের বাইরের রাত জানালা দিয়ে ফিসফিস করে কথা বলছিল। একটি নরম এবং অবিচল বৃষ্টি যা পৃথিবীটাকে স্বাভাবিকের চেয়ে শান্ত করে তুলেছিল। ছোট ঘরের ভেতরে আলো আলতোভাবে লুনার ঘুমন্ত দেহের উপর গুঞ্জন করছিল। সে বিছানায় একটি ছোট গোলার মতো করে গুটিয়েছিল। তার স্কার্ফটি তার চিবুকের নিচে গুজেছিল, যেভাবে কিছু শিশু স্টাফড প্রাণীদের ধরে থাকে। ইথান তার পাশের চেয়ার থেকে নড়লেন না। তিনি তার কনুই হাঁটুর ওপর রেখে বসেছিলেন। তার হাত একটি লুনার হাতের কাছাকাছি ছিল, যদি সে ঘুমের মধ্যে সান্ত্বনার জন্য পৌঁছায়। দীর্ঘ সময় ধরে তিনি শুধু তাকে শ্বাস নিতে দেখলেন। মানুষ বছরের পর বছর ধরে অর্থ খুঁজে বেড়ায়, তিনি ভাবলেন। তারা উদ্দেশ্য এবং কৃতিত্ব, করতালি, পদবিগুলির পিছনে ছোটে, কিন্তু কখনো কখনো উদ্দেশ্য একটি বৃষ্টির রাতে এসে পৌঁছায়। একটি ভীত শিশুর চোখের মাধ্যমে আপনার দিকে তাকিয়ে থাকে, তার একমাত্র আলিঙ্গনটি আপনাকে দেয়। একজন নার্স নীরবে উকি দিলেন। সে ভালো বিশ্রাম নিচ্ছে। তিনি ফিসফিস করে বললেন, যদি আপনার কিছু লাগে তবে দয়া করে আমাদের জানাবেন। ধন্যবাদ। ইথান ফিসফিস করে বললেন। নার্স যখন চলে গেলেন, লুনা সামান্য নড়ে উঠল। তার হাতটি ছোট, অনিশ্চিত নড়াচড়ার বাতাসে হাতড়াতে লাগল। ইথান কেবল এতটুকু সামনে ঝুঁকেছিলেন যে তার আঙুলগুলি তার হাতের গাঁঠের সাথে আলতো করে স্পর্শ করল। সে দীর্ঘশ্বাস ফেলল এবং আবার শিথিল হল। তিনি ফিসফিস করে বললেন, আমি এখানে আছি লুনা। তিনি জানতেন তার কাউকে কল করা উচিত। তিনি জানতেন তার সমাজসেবা বা পুলিশ বা কোনো সরকারি সংস্থার সাথে যোগাযোগ করা উচিত। সেটাই দায়িত্বশীল প্রাপ্তবয়স্কদের করার কথা। কিন্তু যখনই তিনি লুনাকে তার বদলে অপরিচিতদের দেখে ঘুম থেকে উঠতে কল্পনা করতেন, তার বুক শক্ত হয়ে উঠত। সে তার সারা জীবন এই শহরটির এক কোণ থেকে অন্য কোণে, স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়েছে। এমন কিছুর মতো আচরণ করা হয়েছে যা মানুষ দৃষ্টির বাইরে রাখতে চায়। আর নয়, আজ রাতে নয়। 1 ঘন্টা মনে হওয়ার পর লুনা ধীরে ধীরে তার চোখ খুলল। সে ওপরের নরম সিলিং আলোর দিকে পলক ফেলল। এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে তারপর ইথানের দিকে মাথা ফেরাল। ঘুমের কারণে তার কণ্ঠস্বর রুক্ষ ছিল। আপনি ছিলেন। ইথান আলতো করে হাসলেন। আমি বলেছিলাম আমি থাকব। লুনা নিজেকে উপরে ঠেলে তুলল, হাতের উল্টো দিক দিয়ে চোখ মুছল। ভেতরে উষ্ণ লাগছে। উষ্ণ হলে আমার বুকে ততটা ব্যথা করে না। আপনার কি খুব বেশি ব্যথা করে? ইথান জিজ্ঞাসা করলেন। কখনো কখনো। কোথায়? আমার পেট, আমার হাঁটু আর আমার হৃদয়। আপনার হৃদয়? আমি ভয় পেলে এটা শক্ত মনে হয়। ইথান ঢোক গিললেন। সেই পরিচিত যন্ত্রণা ফিরে আসতে অনুভব করলেন। তুমি এখন নিরাপদ। লুনা তার স্কার্ফের দিকে তাকালো। বৃষ্টিতে এর কিনারাগুলো তখনও ভেজা ছিল। সে এটিকে তার কোলের ওপর রাখল এবং এমনভাবে ভাঁজগুলি মসৃণ করার চেষ্টা করল যেন একটি শিশু কোনো মূল্যবান বইয়ের পাতা মসৃণ করছে। আমার স্কার্ফটা কি ঠিক আছে? সে জিজ্ঞাসা করল। হ্যাঁ। এটা কি শুকিয়ে যাবে? হ্যাঁ লুনা, এটা শুকিয়ে যাবে। ভালো।
মা সবসময় বলতেন এটা আমার সাথে থাকতে হবে। ইথান ধীরে ধীরে শ্বাস নিলেন। আপনার মা এটি কোথা থেকে পেয়েছিলেন মনে আছে? লুনা এক মুহূর্ত ভাবল। একটি সাইনবোর্ড দেওয়া জায়গায় একজন ভালো মহিলা তাকে এটি দিয়েছিলেন। মহিলাটি বলেছিলেন এটি সাহায্য দরকার এমন মায়েদের জন্য। মা কেঁদেছিলেন। তিনি স্কার্ফটি ধরেছিলেন এবং আমাকে বলেছিলেন। লুনা থামল। তার চোখ সামান্য বিচলিত হল। তিনি আমাকে বলেছিলেন যে কেউ যত্ন করে। ইথান তার কোলের ওপর থাকা স্কার্ফটির দিকে তাকালেন। প্রতিটি কথার সাথে সাথে মোচড়ের ভার তার ওপর আবার চেপে বসল, আরও ভারী হল। তিনি জানতেন না যে এখনই লুনাকে সত্যটি কিভাবে বলবেন। আজ রাতে নয়, যখন সে ইতিমধ্যেই এত কিছু সহ্য করেছে। পরিবর্তে তিনি আলতো করে তার পাশে বিছানায় হাত রাখলেন। লুনা, তুমি কি আমাকে বিশ্বাস করো? সে কোনো দ্বিধা ছাড়াই ওপরে তাকালো। হ্যাঁ। কেন? তিনি আলতো করে জিজ্ঞাসা করলেন। কারণ আপনি আমার দিকে তাকান। মানুষ যেতে না চাইলে তাকায় না, কিন্তু আপনি তাকিয়েছিলেন, আপনি ছিলেন, এবং আমি ভয় পেলে আপনি আমার হাত ধরেছিলেন। তার কথাগুলিতে এমন একটি পবিত্রতা ছিল যা কোনো সাফল্য দিয়ে কেনা সম্ভব ছিল না। ইথান ধীরে ধীরে মাথা নাড়লেন। আমি তোমাকে আজ রাতে, আগামীকাল এবং তুমি যতদিন আমাকে অনুমতি দেবে ততদিন সাহায্য করতে চাই। সে তার মাথা সামান্য কাত করল, যেমন সব রাত হতে পারে। ইথান ফিসফিস করলেন, যদি তুমি তাই চাও। তার চোখ নরম হলো। আমি একটি উষ্ণ স্থান চাই এবং কোনো চিৎকার নয়, এবং আমার খাবার চুরি হবে না। এবং তার কণ্ঠস্বর কেঁপে উঠল, আমি চাই কেউ থাকুক। ইথান অনুভব করলেন তার ভেতরে কিছু বদলে গেল। তুমি এই সব কিছুর যোগ্য। তিনি তার ব্যাকপ্যাকের জন্য পৌঁছালেন, তখনই প্রথমবার লক্ষ্য করলেন এর ফিতাগুলি কতটা ছেঁড়া। জিপারটি বাঁকাভাবে ঝুলেছিল এবং মায়া তাকে যে স্যান্ডউইচগুলির ছোট ব্যাগটি দিয়েছিল সেটি খোলা অংশ থেকে উঁকি দিচ্ছিল। লুনা সাবধানে তাকে দেখল। আমাকে দৌড়াতে হলে আমি এর মধ্যে সব কিছু রাখি। কি থেকে দৌড়াতে হবে? উচ্চস্বরের মানুষ থেকে, যে স্থানগুলি বলে আমার সেখানে থাকা উচিত নয়, যে রাতগুলি খুব বড় মনে হয়। ইথান তার ঠোঁট চেপে ধরলেন। তোমাকে আর দৌড়াতে হবে না। লুনা তার স্কার্ফটি জড়িয়ে ধরল। আপনি নিশ্চিত? তিনি ধীরে ধীরে শ্বাস ছাড়লেন। হ্যাঁ লুনা, আমি নিশ্চিত। একজন নার্স একটি ক্লিপবোর্ড নিয়ে ফিরে এলেন। সে শারীরিকভাবে সুস্থ আছে, কিন্তু তার সত্যি বাইরের পরিবেশে ফিরে যাওয়া উচিত নয়। আমরা সেখানে ফিরে যাচ্ছি না, ইথান উত্তর দিলেন। নার্স অনুমোদনের সাথে মাথা নেড়ে তাদের আবার একা রেখে গেলেন। ইথান ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। লুনা, আজ রাতের জন্য আমরা কোথাও উষ্ণ জায়গায় গেলে কেমন হয়? শুধু ক্লিনিক নয়, কম্বল এবং বিছানাসহ একটি আসল স্থান। লুনা পলক ফেলল। আমি কখনো এমন বিছানায় ঘুমোইনি যা খুব বড় ছিল না। এটা খুব বড় হবে না। এতে কি আলো জ্বলবে? তুমি চাইলে কেবল তখনই। এবং একটা দরজা যা বন্ধ হয়? হ্যাঁ। আপনি কি অন্য দিকে থাকবেন? হ্যাঁ লুনা, আমি থাকব। সে বিছানা থেকে নেমে তার হাত ধরল। এবার আরও শক্ত করে চেপে ধরল, যেন তার ভেতরে কিছু অবশেষে বিশ্বাস করল যে তিনি যা বলছেন তিনি সেটা বোঝাতে চাইছেন। ইথান তাকে আলতো করে তুলে নিলেন, তাকে নিজের বুকে ধরে রাখলেন। আমরা কোথায় যাচ্ছি? সে জিজ্ঞাসা করল। নিরাপদ কোথাও। লুনা তার কাঁধে মাথা রাখল। নিরাপদ শব্দটি একটি নরম শব্দের মতো লাগে। সে ফিসফিস করে বলল, আমি এটা মনে রাখতে চাই। তুমি রাখবে, ইথান বললেন। তিনি তাকে লবিতে নিয়ে গেলেন, গুঞ্জনরত আলো এবং শান্ত করিডর পার হয়ে। বাইরে বৃষ্টি মিহি কুয়াশায় নরম হয়ে এসেছিল। রাস্তার আলোগুলির মধ্য দিয়ে ভেসে বেড়াচ্ছিল যেন চাঁদের আলো দিয়ে তৈরি ধুলো। লুনা চারপাশে খালি ফুটপাতগুলির দিকে তাকালো। আপনি এখানে থাকলে এটা ততটা ভীতকর নয়। ইথান তাকে আরও শক্ত করে ধরলেন। এবং তুমি আর একা নাও। লুনাকে উষ্ণভাবে বুকে ধরে গাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় তিনি বুঝতে পারলেন যে তিনি আর এমন একজন মানুষ নন যাকে সব কিছু হারাতে হয়েছে, বরং তিনি এমন একজন মানুষের মতো অনুভব করলেন যাকে দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে, শুধু একটি শিশুকে সাহায্য করার জন্য নয়, বরং নিজের একটা অংশকে সুস্থ করার জন্য যা তিনি অনেক আগে চাপা দিয়েছিলেন। ইথানের বাড়িতে নিরাপদ রাত। বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে সেই রাতে যাত্রাটি ভিন্ন মনে হচ্ছিল। শহরটি কেমন যেন নরম লাগছিল, শান্ত, প্রায় যেন বুঝতে পারছিল যে সেই গাড়ির ভেতরে কিছু পবিত্র ঘটছে। লুনা ইথানের জ্যাকেটে মোড়ানো সামনে বসেছিল, কারণ সে জোর দিয়েছিল যে তার স্কার্ফটি শুষ্ক থাকা দরকার। তার চোখ ধীরে ধীরে পলক ফেলছিল, ক্লান্তিতে ভারী, কিন্তু এমন শান্তিতে ভরা যা তিনি আগে দেখেননি। আমরা কোথায় যাচ্ছি?
সে ফিসফিস করে বলল। ইথান আলতো করে তার দিকে তাকালেন। একটি উষ্ণ স্থানে, একটি নিরাপদ স্থানে। আমার জায়গায়? লুনা মাথা নেড়ে তাকে পুরোপুরি বিশ্বাস করল। এখন এমন কোনো বিছানা থাকবে কি যা খুব বড় নয়? হ্যাঁ, আর হয়তো একটা নরম আলো। আমরা একটা আলো জ্বালিয়ে রাখতে পারি। সে একটি ছোট শ্বাস ছাড়ল। ঠিক আছে। যখন তারা ইথানের কণ্ড ভবনে পৌঁছালো, লুনার চোখ বড় হয়ে গেল। সে কখনো এত উঁচু কোনো স্থান দেখেনি যার বারান্দা এবং জানালা থেকে আলো জ্বলছে যেন অন্য আকাশের তারা। মানুষ কি এখানে থাকে? সে ফিসফিস করে বলল। হ্যাঁ, অনেক মানুষ। হ্যাঁ। ভেতরে নিয়ে যাওয়ার সময় সে তার হাতটি আরও শক্ত করে ধরল। লবিটি উষ্ণ ছিল, নরম সোনালি আলো এবং তাজা ফুলের গন্ধে ভরা। নিরাপত্তারক্ষী সোজা হয়ে বসল। ইথানকে একটি শিশুকে ধরে থাকতে দেখে অবাক হয়েছিল, কিন্তু ইথান শুধু বিনয়ের সাথে মাথা নেড়ে হেঁটে গেলেন। লিফটে লুনা আবার তার কাঁধে মাথা রাখল। প্রতিদিন কি এরকম গন্ধ হয়? কেমন গন্ধ? পরিষ্কারের মতো? ইথান আলতো করে হাসলেন। হ্যাঁ, প্রতিদিন। সে একটি নরম দীর্ঘশ্বাস ফেলল। যখন তারা তার কন্দতে প্রবেশ করল, সে বিস্ময়ে তাকিয়ে রইল। স্থানটি আধুনিক, প্রশস্ত, ভালোভাবে আলোকিত ছিল। তার জীবন যা ছিল না তার সবকিছুই। লুনা ধীরে ধীরে ভেতরে হেঁটে গেল। তার চোখ পালিশ করা মেঝে, পালঙ্ক, নরম গালিচা, মৃদু বাতির আলোর ওপর দিয়ে যাচ্ছিল। এটা কি সত্যিই ঠিক আছে? সে ফিসফিস করে বলল। হ্যাঁ, লুনা, এটা ঠিক আছে। সে গালিচার দিকে হেঁটে গেল এবং এর ওপর তার পায়ের আঙুল নাচাল। এটা মেঘের ওপর পা রাখার মতো উষ্ণ মনে হয়। ইথান নীরবে তাকে দেখলেন। বহু বছরের মধ্যে এই প্রথম তার ভেতরে কিছু স্থির হল। তিনি তাকে তার পাশের অতিথিশালায় নিয়ে গেলেন। এটি ছিল সাধারণ কিন্তু স্বাগত জানানোর মতো। পরিষ্কার কম্বল, নরম বালিশ, টেবিলের ওপর একটি ছোট নাইট লাইট। লুনা বিছানায় হামাগুড়ি দিয়ে উঠল। তার ছোট হাতগুলি কম্বলটি মসৃণ করছিল, যেন অন্য কারোর জন্য প্রস্তুত করছে। এটা কি আমার? সে জিজ্ঞাসা করল। ইথান তার পাশে হাঁটু গেড়ে বসলেন। তুমি চাইলে? তার চোখ বিস্ময়ে নরম হয়ে গেল। আমার নিজের কিছু কখনো ছিল না, এখন তোমার আছে। সে শুয়ে পড়ল, তার স্কার্ফটি বুকে আঁকড়ে ধরল। ইথান দাঁড়াতে গেলেন, কিন্তু লুনা তার হাত ধরল। আমি ঘুমিয়ে না পড়া পর্যন্ত আপনি থাকবেন? তিনি মাথা নেড়ে তার পাশে বসলেন। লুনা ধীরে ধীরে চোখ বন্ধ করল। শিশুরা নিরাপদ বোধ করলেও এখনও পুরোপুরি বিশ্বাস করতে না পারার মতো করে। কিন্তু ঘুম তাকে গ্রাস করার আগে সে এমন কিছু ফিসফিস করে বলল যা সরাসরি তার হৃদয়ে বিঁধল। ইথান, আমাকে কি এখানে খুশি থাকতে দেওয়া হবে? তিনি আলতো করে তার হাত চেপে ধরলেন। হ্যাঁ লুনা, তোমাকে খুশি থাকতে দেওয়া হবে, তোমাকে থাকতে দেওয়া হবে, তোমাকে ভালোবাসতে দেওয়া হবে। তার শ্বাস প্রশ্বাস নরম, স্থির, শান্ত হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। ইথান দীর্ঘ সময় ধরে সেখানে বসেছিলেন, তার ছোট বুকের মৃদু ওঠানামা দেখছিলেন। ভেতরে কোথাও তার বোনের জন্য শোক এই শিশুটির জন্য আশার সাথে মিশে এমন কিছু তৈরি করছিল যা তিনি বহু বছর অনুভব করেননি। উদ্দেশ্য। কিন্তু শান্তি বেশি দিন স্থায়ী হয়নি। পরের দিন ভোরে, যখন ভোরের হালকা নীল রং আকাশে ছুঁয়ে গেল, তখন করিডরে একটি কর্কশ শব্দ প্রতিধ্বনিত হল। ইথান দরজা খুলতেই দেখলেন একজন মহিলা এবং একজন পুরুষ সেখানে দাঁড়িয়ে আছেন। মহিলার বাহু দুটি ভাঁজ করা ছিল, তার অভিব্যক্তি সন্দেহজনক এবং তীক্ষ্ণ। লোকটি বিরক্তি নিয়ে তাকে ওপর থেকে নিচে দেখল। আমরা মেয়েটির জন্য এসেছে, মহিলাটি বলল। লুনা, আমরা তার পরিবার, দূর সম্পর্কের খুড়তুতো ভাই বোন। ইথান চোখ ছোট করলেন। আপনারা এখন কেন এসেছেন? লোকটি কাজ ঝাঁকালো। শুনলাম সে কিছু সরকারি সুবিধা পেতে পারে। মহিলাটি ঠান্ডাভাবে যোগ করলেন। একটি কমিউনিটি পেজে তার ছবি ঘুরতে দেখেছিলাম, ভাবলাম আমরা তাকে নিয়ে যাব। ওই ধরনের বাচ্চাদের সাথে চেক আসে। ইথানের চোয়াল শক্ত হল, তার কণ্ঠস্বর নিচু হল। সে আপনার সাথে কোথাও যাচ্ছে না, যদি না সে চায়। লুনা তার স্কার্ফটি শক্ত করে ধরে কোণার চারপাশে উঁকি দিল। যখন সেই জুটিকে দেখল, সঙ্গে সঙ্গে তার মুখে ভয় ছড়িয়ে পড়ল। স্বীকৃতির জন্ম দেওয়া সেই ভয়। মহিলাটি অধৈর্যভাবে হাত বাড়াল। চলো মে, চলো যাই। লুনা পিছিয়ে গেল। আমি যেতে চাই না। লোকটি উপহাস করল। তুমি কি চাও তা আমাদের বিবেচ্য নয়, তুমি আমাদের সাথে যাচ্ছ। ইথান সরাসরি তাদের দুজনের মাঝে দাঁড়ালেন। আপনাদের চলে যেতে হবে। মহিলাটি তার কণ্ঠস্বর বাড়াল। তাকে আটকে রাখার কোনো অধিকার আপনার নেই। সেই মুহূর্তে লুনা দ্রুত এগিয়ে গিয়ে ইথানের কোমর জড়িয়ে ধরল, তার মুখটি তার শার্টে লুকিয়ে ফেলল।
দয়া করে তাদের আমাকে নিয়ে যেতে দেবেন না, দয়া করে, আমি ভয় পাচ্ছি। ইথান তার পিঠে একটি প্রতিরক্ষামূলক হাত রাখলেন। কেউ তোমাকে নিয়ে যাচ্ছে না। গোলমালে সতর্ক হয়ে একজন নিরাপত্তা কর্মকর্তা তাদের পিছনে এসে তাদের চলে যেতে বললেন। এরপরে তর্ক, হুমকি, হতাশা কণ্ঠস্বর চলল, কিন্তু শেষ পর্যন্ত তাদের ভবন থেকে বের করে দেওয়া হলো। তারা অধিকার এবং সুবিধা নিয়ে চেঁচাতে লাগল। ইথান লুনাকে তার বাহুতে তুলে নিলেন। তুমি ঠিক আছো? লুনা কাঁপা কাঁপা গলায় মাথা নেড়ে বলল, আমি আপনার সাথে এখানে থাকতে চাই। তিনি তাকে কাছে ধরে রাখলেন। তাহলে তুমি থাকবে। পরে সেই দিন ইথান একজন উকিল, একজন সমাজকর্মীকে ফোন করলেন যাকে তিনি বিশ্বাস করতেন, এবং অভিভাবকত্বের জন্য আইনি প্রক্রিয়া শুরু করলেন। তিনি একবারও দ্বিধা করেননি, না একবারও না। তিনি ঘণ্টার পর ঘণ্টা ধরে নথিতে স্বাক্ষর করলেন, প্রশ্নের উত্তর দিলেন, সেই সত্যটি বললেন যা তিনি তার হৃদয়ে বহন করে আসছিলেন যখন থেকে সে বাসস্টপে তাকে আলিঙ্গন করেছিল। লুনা সবকিছুর মধ্য দিয়ে তার কাছাকাছি ছিল, কখনো তার হাত ধরে, কখনো তার পাশে নীরবে বসে। তার স্কার্ফটি একটি প্রতিরক্ষামূলক ঢালের মতো তার কোলের উপর ছড়ানো ছিল। দীর্ঘদিন শেষে সমাজকর্মীটি লুনার পাশে হাঁটু গেড়ে বসে আলতো করে জিজ্ঞাসা করলেন, সোনা, তুমি কোথায় নিরাপদ বোধ করো? লুনা চারদিকে তাকালো না, সে দ্বিধা করল না। সে শুধু ইথানকে ইশারা করল, সেখানে, তার সাথে। এবং এটাই যথেষ্ট ছিল। কয়েকদিন পরে কাগজপত্র অনুমোদিত হল। সে আইনত, স্থায়ীভাবে নিরাপদে থাকতে পারত। সেই রাতে ইথান আবার তাকে বিছানায় শুইয়ে দিলেন। লুনা তার দিকে তাকালো। উষ্ণ বাতির আলোয় তার চোখ নরমভাবে জ্বলছিল। ইথান, হ্যাঁ? আমার মনে হয় মা ঠিক ছিলেন। কি সম্পর্কে? দয়ালু হৃদয় একে অপরকে খুঁজে পায়। তিনি তার চুল পিছনে সরিয়ে দিলেন। হয়তো সে আমাদের কথা বলছিল। লুনা হাসল এবং চোখ বন্ধ করল। শুভরাত্রি বাবা। শব্দটি তাকে পুরোপুরি থামিয়ে দিল। বাবা। তিনি তার বিছানার ধারে বসলেন, অভিভূত। আবার অশ্রু জমা হল। শুভরাত্রি লুনা, আমার উজ্জ্বল ছোট্ট তারা। সে ঘুমিয়ে পড়ল। ইথান বারান্দায় হেঁটে গেলেন, শহরের আলোর দিকে তাকালেন। প্রতিটি আলো মনে করিয়ে দিচ্ছিল কিভাবে ছোট মুহূর্তগুলি সবকিছু বদলে দিতে পারে। তিনি শীতল রাতের বাতাসে শ্বাস নিলেন এবং কিছু একটাকে তার জায়গায় স্থির হতে অনুভব করলেন। একটি দ্বিতীয় সুযোগ, একটি নতুন শুরু, রক্ষা করার, ভালোবাসার, আর কখনো মুখ ফিরিয়ে না নেওয়ার। তাই একটি পূর্ণ হৃদয় এবং চিরতরে পরিবর্তিত জীবন নিয়ে গল্পটি শেষ হয় যেভাবে সব নিরাময়ের গল্প শেষ হয়, নীরবে, আলতো করে, অন্ধকারে আশা প্রস্ফুটিত হয়ে। এটি ইন্সপায়ার মোমেন্টস আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে এমনকি ক্ষুদ্রতম কণ্ঠস্বরও বৃহত্তর হৃদয়কে বাঁচাতে পারে। যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে, তবে দয়া করে আমাদের সাথে থাকুন আরও দয়া, আশা এবং সেই সহজ সত্যের মুহূর্তগুলির জন্যে যে ভালোবাসা আমাদের যে কোনো জায়গায় খুঁজে নিতে পারে, এমনকি একটি বৃষ্টির বাস স্টপেও। শুভরাত্রি, এবং আমরা সবাই যেন বৃষ্টির নিচে নীরবে দাঁড়িয়ে থাকা ছোটদের দেখতে শিখি, যারা কারো দিকে তাকানোর জন্য অপেক্ষা করছে।